আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাধারণ জ্ঞানের আরেকটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে নতুন কিছু শিখবো। বাংলাদেশের বিষয়াবলী সম্পর্কে, বাংলাদেশের আয়তন, বাংলাদেশের পাশে ভারতের কোন কোন রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে বেসিক পরিচিতি সেগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সবকিছু আজকের ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব। তো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। তোমাদের পরিচিত যারা রয়েছে সবাইকে একটু মেনশন করে দাও, আর ক্লাসটা তোমরা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আর কে কোন জায়গা থেকে ভাইয়ের ক্লাসগুলো করছো তোমরা একটু কমেন্টে ভাইকে জানিয়ে দাও। আচ্ছা, তো তার পাশাপাশি তোমরা যারা অলরেডি যুক্ত হয়েছো তারা এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা একটু করে দাও, ঠিক আছে? দেখবো এই প্রশ্নের উত্তরটা কে কে সঠিকভাবে দিতে পারো। আচ্ছা, আস্তে আস্তে অনেকেই যুক্ত হয়েছে। অনেক রয় সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর সবাই দ্রুত করো, কারণ তোমরা সবাই একটা জিনিস জানো যে বাংলাদেশের আয়তন কত। তোমরা 1,47,570 বর্গ কিলোমিটার হিসেবে জানো, কিন্তু তোমাকে যদি বলা হয় যে বর্গ মাইল হিসেবে বাংলাদেশের আয়তন কত, এই যে ছোট ছোট ট্রিক্স, মানে তুমি টপিকটা জানো, বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ওইভাবে করবে যে তোমার জানা টপিক কিন্তু একটু ট্রিকি করে করবে, যাতে তোমার তুমি পারবে না এমন ভাবে করবে, ঠিক আছে? এই জন্য সবগুলো বিষয় একসাথে তোমাদেরকে জানা লাগবে। ওকে, আচ্ছা, সামিহা যশোর থেকে, তারপরে আজমাইন সালাম দিয়েছে, নির্জন, আফরোজা, তারপর সুমাইয়া। আচ্ছা, আর সুমাইয়া বলতেছে যে ভাইয়া দিনাজপুর থেকে আপনাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। ওয়েলকাম সুমাইয়া। আচ্ছা, তোমরা সবাই এই প্রশ্নটার আনসারটা করে দাও। ওকে, আফরোজা, আফরোজা আছে কুমিল্লা থেকে। কুমিল্লার রসমলাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা, কুমিল্লার রসমলাই আর নাটোরের কাঁচাগোল্লা। তো তোমরা যারা এমন এমন বিখ্যাত জায়গাতে থাকো, যে জায়গায় বিখ্যাত খাবারগুলো আছে, তোমরা চাইলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তোমাদের সিট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অবশ্যই ভাইদের জন্য তোমরা নিয়ে আসতে পারো। তোমরা সবাই আনসার করো, আর ভাই সবাইকে একটু মেনশন দিয়ে দিচ্ছি। ওকে, আর তোমাদের পরিচিত যারা আছে সবাইকে তোমরা চাইলে একটু মেনশন দিয়ে দিতে পারো, অথবা তোমাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো। কারণ আমি একটা জিনিস তোমাদেরকে একটু শেয়ার করতে চাই, যে সাধারণ জ্ঞান খুবই বিদঘুটে একটা সাবজেক্ট। তুমি যদি একবারে রিডিং এর মতো মুখস্থ করতে যাও, বা রচনার মতো যদি মুখস্থ করতে যাও, সাধারণ জ্ঞান কখনোই তোমার মনে থাকবে না। হয়তো আজকে মনে থাকবে, 10 দিন পরে আবার ভুলে যাবে। তো সাধারণ জ্ঞান পড়তে হয় তোমার টেকনিকে, এমসিকিউর মাধ্যমে। তুমি যখন এই এমসিকিউটা যখন তোমাদেরকে পড়াবো, প্রত্যেকটা অপশন যখন তোমাকে ব্যাখ্যা সহকারে পড়াবো, দেখো এইখানে একটা যে অপশন, সরি এটার আনসারটা অলরেডি চলে আসছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, সমস্যা নেই। তো এই যে এখানে দেখো এইটার অপশনটা যে আসছে, ঠিক আছে? পাশাপাশি যে অন্যান্য অপশনগুলো, সেগুলোর উত্তর কি বা সেগুলো কেন আসছে। তো এইভাবে যখন তোমরা একটা এমসিকিউ সলভ করবা, সেটার সাথে যখন তোমরা 4টা ইনফরমেশন জানবা, তখন তোমাদের সাধারণ জ্ঞান খুব সহজে মনে থাকবে। ওকে, আচ্ছা, শান্তনা বলতেছে যে ভাইয়া নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, নারায়ণগঞ্জকে কি বলা হয় বলো তো? প্রত্যেকটা জায়গারই কিন্তু আলাদা আলাদা করে একটা নাম থাকে। যেমন নারায়ণগঞ্জকে বলা হয় প্রাচ্যের ডেন্ডি। আর বাংলাদেশের সবচেয়ে বড় জুট মিল বা সবচেয়ে প্রাচীন যে জুট মিল তোমার আদমজি, এটাও কিন্তু নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আছে, যেমন তোমার সোনারগাঁও। ওকে, আচ্ছা, আফরোজা বলতেছে ইনশাল্লাহ ভাইয়া ডাবেন হতে পারলে আপনার জন্য রসমালাই। না, গতবার যারা ডাবেন হয়েছে অনেকে অনেক জায়গা থেকে, যেমন কি বলে, তোমাদের জামালপুরের যারা আছে, জামালপুরের কিন্তু একটা বিখ্যাত খাবার, নাম কি, মিল্লি ভাত। এটা কিন্তু জামালপুরের খুবই বিখ্যাত। তারপরে তোমাদের নেত্রকোনা থেকে গত বছর আমাদের এক পেট ব্যাচের স্টুডেন্ট, মানে হঠাৎ করে সে গিফট পাঠিয়েছে আমাদের জন্য, বালিশ মিষ্টি, ওইটার বিখ্যাত জায়গা খাবার। আচ্ছা, সাধারণ জ্ঞানের জন্য আচ্ছা, দেখি কে কে আনসার করছো এটার বর্গ মাইল। আচ্ছা, দ্রুত দ্রুত এটার আনসারটা করে ফেলো তোমরা।
ওকে, সবাই অলরেডি যুক্ত হয়েছো। তো সবাই যুক্ত হওয়ার সাথে সাথেই হচ্ছে আমাদের আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, তো চলো শুরু করি। তো আমার যে গত ক্লাস যারা করেছো, গত ক্লাসে কিন্তু তোমাদেরকে একটা কথা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রতি বছর একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার প্রশ্ন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা মূলত হচ্ছে তিনটা পার্ট থেকে করা হয়। প্রথম হচ্ছে তোমার বাংলাদেশ বিষয়বলী, আন্তর্জাতিক বিষয়বলী, আর হচ্ছে একটা সাম্প্রতিক বিষয়বলী। তো বাংলাদেশ বিষয়বলীর কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো থেকে এই আজকে 20-30 বছর আগে থেকে সেম টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। তো দেখা যাচ্ছে সাধারণ জ্ঞানের এই যে মোটা মোটা বই, এই 3-4 মাসে যেটা তোমাদের দ্বারা শেষ করা সম্ভব না, তুমি যদি পুরাটা বই না বুঝে পড়তে যাও তাহলে কিন্তু সাধারণ জ্ঞান কখনোই শেষ করতে পারবে না। কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে চান্স পাওয়ার ক্ষেত্রে তোমার প্রধান হাতিয়ার হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের কোনো রিটেন নেই। সাধারণ জ্ঞানে জাস্ট তুমি এমসিকিউ পড়বা আর দাগাবা, এমসিকিউ পড়বা আর দাগাবা, শেষ। রিটেন নেই। ইংরেজি দেখা যাচ্ছে তোমাকে গ্রামার পড়া লাগতেছে, ভোকাবুলারি পড়া লাগতেছে, আর কত কিছু পড়া লাগতেছে, টেক্সট বই পড়া লাগতেছে। বাংলার ক্ষেত্রে বাংলা পড়া লাগতেছে, গদ্য পদ্য সাহিত্য উপন্যাস এগুলো পড়া লাগতেছে, নাটক পড়া লাগতেছে, তারপরে বিদঘুটে এই ব্যাকরণ পড়া লাগতেছে। কিন্তু সাধারণ জ্ঞানের ক্ষেত্রে জাস্ট তুমি এমসিকিউ গুলো যদি প্র্যাকটিস করতে পারো, 30 থেকে মিনিমাম অ্যাভারেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা হচ্ছে চান্স পায় একটু ভালো করে, তারা কিন্তু মিনিমাম 25 পায়। আর 25 পাওয়া কিন্তু আহামরি কোনো ব্যাপার না। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে মনে রাখবা যে বাংলাদেশ বিষয়বলীর ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেমন বাংলাদেশের তোমার ভৌগোলিক যে পরিচিতি আছে বাংলাদেশের, এই ভৌগোলিক পরিচিতি থেকে প্রশ্ন আসে, তোমার উপজাতি থেকে প্রশ্ন আসে, নদ নদী থেকে প্রশ্ন আসে, বাংলাদেশের যে প্রাচীন জনপদ যেমন হচ্ছে পুন্ড্র, তারপর হচ্ছে বঙ্গ, রাঢ়, হরিকেল, এই যে প্রাচীন কয়েকটা জনপদ আছে এইগুলো থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে বাংলার প্রাচীন যে শাসনামলগুলো আছে, যেমন মুসলিম শাসনামল, তারপর হচ্ছে তুর্কি শাসনামল, মুঘল শাসনামল, দিল্লি সালতানাত যেগুলো ছিল, এই যে কিছু কিছু টপিক থেকে কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো প্রতি বছর ঘুরে ফিরে সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে বাংলাদেশের উপজাতি আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, অবশ্যই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশ্ন প্রতি বছর থাকে। তারপরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধগুলো আছে, মুক্তিযুদ্ধের সেক্টর, তারপর হচ্ছে বীর শ্রেষ্ঠ কোন জায়গায় হচ্ছে কি ঘটনা হয়েছিল, এই যে এই টপিকগুলো জাস্ট ঘুরে ফিরে এই টপিকগুলো তুমি যদি জাস্ট একটু অ্যানালাইসিস করে সাধারণ জ্ঞানটা পড়তে পারো, তুমি বিশ্বাস করো সর্বোচ্চ 1 মাস সময় লাগবে তোমার সাধারণ জ্ঞানের সিলেবাসটা শেষ করা। আর যদি তুমি না বুঝে বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে, মানে তুমি চিন্তা করতেছো যে আমি বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত একবারে সব শেষ করবো, একবারে সব ভাজা ভাজা করবো, তাহলে একবারে তোমার লাইফ শেষ হয়ে যাবে। তোমাকে অবশ্যই টপিকটা অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসতেছে, সেই টপিকগুলো তোমাদেরকে পড়া লাগবে। ওকে, আচ্ছা সি ইউনিটে আচ্ছা আচ্ছা এটার আনসার অনেকেই করে ফেলছো, অনেকে হয়তো আনসার এটা অলরেডি দেখে ফেলছো, যে হচ্ছে আনসারটা ভাইয়া প্রথমে হচ্ছে মিস্টেকেনলি তোমাদেরকে আনসারটা দেখা ফেলছিলাম। ওকে, আচ্ছা ভাই টপিকগুলো বললে আমাদের সুবিধা হতো। হ্যাঁ, তোমাদের পরবর্তীতে হচ্ছে আমি টপিকের ক্লাসগুলো দিব, পাশাপাশি হচ্ছে আমাদের যে পেড ব্যাচ আছে সেখানে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা টপিক অনুসারে আলাদা করে করে বুঝিয়ে যাবো যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো দেখো, বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গ মাইল, তোমরা যে ভুলটা করবে সবার প্রথমে, যে এইখানে তোমরা প্রশ্ন দেখবে হচ্ছে এতটুকু, এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল হিসেবে তোমাকে আমি বোঝাচ্ছি যে তোমরা যে ভুলটা সাধারণত করো, পরীক্ষার হলে তুমি দেখবে যে বাংলাদেশের ক্ষেত্রফল, তারপরে কি লিখছে তুমি এটা দেখবে না, তুমি দেখবে ক্ষেত্রফল। পরীক্ষার হলে যেমন এখন তুমি সুন্দর করে পুরো একটা প্রশ্ন পড়তে পারতেছো, পরীক্ষার হলে পড়তে পারবে না, তোমার মাথা হচ্ছে কাজ করবে না, প্রেশার থাকবে বেশি, তখন তুমি এগুলা পড়বে না, জাস্ট এতটুকু দেখে যে বাংলাদেশের ক্ষেত্রফল অপশনে 1,47,570 বর্গ কিলোমিটার আছে, আমি দাগায় দিলাম। কিন্তু এই যে শেষে যে বর্গ মাইল বিষয়টা দিল, এটা তুমি দেখবে না, ঠিক আছে। এই জন্য অবশ্যই প্রশ্নটা খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে। আমি অনেক স্টুডেন্ট, অনেক ভালো ভালো স্টুডেন্ট, মানে তারা ধরো এই প্রশ্নটা খুব ভালো করে পারে, কিন্তু পরীক্ষার হলে জাস্ট ছোটখাটো জিনিসগুলো তারা খেয়াল করে নাই। এই যে খেয়াল না করার কারণে তাদের পারা প্রশ্নটা তারা ভুল করে আসতো। তো এইভাবে, এই জন্য সবার প্রথমে আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, যে অবশ্যই প্রশ্নটা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। তুমি ইংরেজি প্রশ্নের ক্ষেত্রে দেখবা যে ছোট্ট করে একটা নট দিয়ে দিবে মাঝখানে, ঠিক আছে। দেখবা একটা প্রশ্ন থাকবে হুইচ ইজ দ্য নট সিনোনিম অফ ড্যাশ, বা হচ্ছে এমন একটা ওয়ার্ডের, মানে এই নটটা না দেখার কারণে তোমার প্রশ্নটা কিন্তু ভুল হয়ে যাবে, মানে পারা প্রশ্নটা ভুল হয়ে যাবে। এই জন্য অবশ্যই সুন্দর করে প্রশ্নটা আগে ভালো করে পড়বা। তোমার সময় একটু বেশি যাক, 5 সেকেন্ড সময় বেশি যাক, কোনো সমস্যা নেই। ওকে, তো বাংলাদেশের ক্ষেত্রফল কত? 56,977 বর্গ মাইল। তোমাদেরকে আরেকটা বিষয় বলি, যে কোনো কোনো জায়গায় দেখবা, অনেক বইতে দেখবা 56,977 অথবা 56,700 এমন থাকে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেই যে আমাদের যে এই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো, সেগুলো সাধারণত দুইটা
উপাত্ত থেকে নেওয়া হয়। একটা হচ্ছে বিজিবি, ঠিক আছে, বিজিবি মানে হচ্ছে তোমার বর্ডার গার্ড অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যারা হচ্ছে সীমান্তের প্রহরী তারা। আর তারপরে হচ্ছে আমাদের মাধ্যমিক ভূগোল বই, মাধ্যমিক ভূগোল, ঠিক আছে। তো দেখো ইনফরমেশন মূলত হচ্ছে এই দুইটা জায়গা থেকে, সবগুলো সাধারণ জ্ঞানের যত বই আছে সবগুলো বইতে এই দুইটা জায়গা থেকে নেওয়া হয়। অনেক জায়গায় দেখবে হচ্ছে যে এই ইনফরমেশনগুলো এক জায়গায় হচ্ছে একটা দাও, আরেক জায়গায় আরেকটা দাও, মানে বেশি পার্থক্য না কিন্তু একটু একটু পার্থক্য। তো ইনফরমেশন মূলত হচ্ছে একটা দেয় বিজিবি, আরেকটা দেয় হচ্ছে কি মাধ্যমিক ভূগোল যে বই, এসএসসির যে বইগুলো ছিল সেই বইগুলো থেকে। তো তোমরা কোনটা অ্যাকসেপ্ট করবা? ঠিক আছে, সাধারণত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোর আনসারে বা অপশনে মাধ্যমিক ভূগোল বই থেকে বেশি দেওয়া থাকে। যদি এইটা না থাকে তাহলে হচ্ছে বিজিবির যে উপাত্তটা আছে বা যে তথ্যটা আছে সেটা দেওয়া থাকবে। কিন্তু কোনো সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নে তাদের দুইজনেরটা একসাথে অপশনে তোমাকে দিবে না। হয়তো তোমার বিজিবির যে ইনফরমেশনটা আছে ওইটা দিবে, অথবা মাধ্যমিক ভূগোলের ওইটা দিবে, দুইটা একসাথে কখনই দিবে না। ঠিক আছে, এই জন্য তোমরা দুইটা অপশনই ভালো করে একটু খেয়াল রাখবে। তো চলো, এই যে ঠিক আছে 56,977 বর্গ মাইল, এটা খুব ভালো করে মনে রাখবা। ওকে, তো চলো আস্তে আস্তে হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে এমন, আমি তোমাদেরকে প্রথমে একটু সহজ সহজ প্রশ্ন দেই। কারণ কি, তোমাকে যদি প্রথমে আমি একটু কঠিন টপিকটা দেই তখন তোমার মাথা প্রথমেই হচ্ছে হ্যাং হয়ে যাবে, মানে তুমি বুঝতে পারবে না যে ভাইয়া সাধারণ জ্ঞান আসলে এত কঠিন, আসলে এত কঠিন না। এই জন্য তোমাকে আমি সহজ থেকে আস্তে আস্তে তোমাকে হচ্ছে একটু কমপ্লিকেটেড যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি নিব। তো চলো নেক্সট প্রশ্ন দেখি। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? আন্তর্জাতিক সীমান্ত মানে হচ্ছে আমাদের, এটা তো হচ্ছে ধরো আমার বাংলাদেশ, ঠিক আছে, এটা ধরো হচ্ছে আমাদের বাংলাদেশ, ঠিক আছে। এইখানে হচ্ছে আমি বাংলাদেশের মানচিত্র আঁকলাম। বাংলাদেশের পাশে কয়টি আন্তর্জাতিক দেশের সীমান্ত আছে? এটা একটু দ্রুত কমেন্ট করো তো, দেখি কারা কারা পারো। মানচিত্রে তোমাকে আমি একবারে সুন্দর করে, আর তোমরা অনেকে যে ভাবো যে ভাইয়া মানচিত্র মনে হয় অনেক কঠিন, মানে মানচিত্র আমি দেখি কিন্তু মানচিত্র বুঝি না, মানচিত্রে কোনটা হচ্ছে কোন দিক বা হচ্ছে কোনটা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ কিছু চিনি না। কিচ্ছু লাগবে না, জাস্ট একটা মিনিটে, আমি 1 মিনিটে তোমাকে সবকিছু শিখে দিব মানচিত্রের। 1 মিনিটে জাস্ট ওয়েট করো, তোমরা জাস্ট অপশনের আনসারটা করো। ওকে, খুবই ইজি প্রশ্ন ছিল এটা। দুইটা দেশ, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। এই যে এইখান থেকে, অন্য একটা কালার নিয়ে নেই, এইখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে কি ভারত, এতটুক পর্যন্ত হচ্ছে তোমার ভারত। ওকে, বাংলাদেশের পাশে। আর এইখান থেকে হচ্ছে যে এইখান থেকে এতটুক পর্যন্ত হচ্ছে মিয়ানমার, বাংলায় লিখে দেই মিয়ানমার। ওকে, সংক্ষিপ্ত করে লিখে দিই। তো দুইটা দেশের আন্তর্জাতিক সীমান্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আর এই যে বাংলাদেশের দক্ষিণে কি আছে? বাংলাদেশের দক্ষিণে কিন্তু কোনো দেশ নেই, বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, কি বে অফ বেঙ্গল। ওকে, তো বে অফ বেঙ্গল। এইবার চলো, এই যে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে, মানচিত্রে কোনটা কোন দিক? ধরো বাংলাদেশের মানচিত্র হচ্ছে যে এইখানে হচ্ছে আমাদের চট্টগ্রাম জেলা। কোন জেলা? চট্টগ্রাম। এই দিক দিয়ে হচ্ছে আমাদের কি চট্টগ্রাম বিভাগ, সরি জেলা না, চট্টগ্রাম বিভাগ। তারপরে এই যে এখান দিয়ে হচ্ছে আমাদের ঢাকা বিভাগ। তারপরে যে এইখানে হচ্ছে আমাদের সিলেট বিভাগ, সরি পুরাটা হচ্ছে ঢাকা বিভাগ। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগ, এখানে হচ্ছে আমাদের রংপুর, এখানে হচ্ছে আমাদের রাজশাহী, এদিকে হচ্ছে খুলনা, এখানে হচ্ছে কি বরিশাল বিভাগ। ঠিক আছে, তো বাংলাদেশের কোন বিভাগটা কোন অঞ্চলে, এটা কিভাবে বুঝবা? এইটা বোঝার জন্য তোমাকে প্রথমে যে জিনিসটা চিনতে হবে সেটা হচ্ছে দিক। মানচিত্রে কিভাবে দিক নির্ণয় করে, দেখো সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে তুমি যখন সূর্যের দিকে মুখ করে তাকাবা তখন তোমার সামনের দিকটা কি পূর্ব, কারণ সকালে সূর্য পূর্বের দিকে ওঠে। ঠিক আছে, তো যদি সামনেরটা হচ্ছে পূর্ব দিক হয়, তোমার পিছনেরটা কি দিক? অবভিয়াসলি পশ্চিম দিক, ঠিক না? আর হাতের যে এই ডান হাতের দিকটা কি হবে? এটা হচ্ছে তোমার দক্ষিণ, আর বাম হাত হচ্ছে পূর্ব। ঠিক আছে, এই হিসাব মানচিত্রের সাথে মেলানোর কোনো দরকার নেই। মানচিত্রে জাস্ট একটা জিনিস মনে রাখবা, তুমি একটা প্লাস আঁকবা, কি একটা প্লাস। ওকে, একটা প্লাস আঁকার পরে উপরের যে দিক এটা হচ্ছে নর্থ, উপরের যে দিক এটা কি বলা হয়? নর্থ বা হচ্ছে উত্তর। উপরেরটা হচ্ছে নর্থ বা উত্তর। নিচের যে দিক এটাকে বলা হয় হচ্ছে তোমার সাউথ। ঠিক আছে, সাউথ বা দক্ষিণ, দক্ষিণ। আর হাতের যে এই যে হাতের যে ডান পাশের যে দিকটা থাকবে এটাকে বলা হয় হচ্ছে তোমার পূর্ব বা ইস্ট। আর হাতের বাম পাশে যেটা থাকবে এটাকে বলা হয় হচ্ছে তোমার পশ্চিম বা ওয়েস্ট, ওয়েস্ট। ঠিক আছে, এইবার চলো এইখানে যদি আমি বাংলাদেশের মানচিত্রটা আঁকি, ঠিক আছে, এর উপরে হচ্ছে পূর্ব,
সরি উত্তর, উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, হাতের এই পাশে হচ্ছে পূর্ব, এই পাশে কি পশ্চিম। হাতের কোন পাশে? হাতের হচ্ছে ডান পাশে পূর্ব, ডান পাশে পূর্ব, বাম পাশে অটোমেটিক পশ্চিম হবে, এটা তো জানো। ঠিক আছে, তো দেখো এইখানে যদি এবার আমি বাংলাদেশের মানচিত্রটা আঁকি, ওকে, তুমি একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে, ক্লাস শেষে তোমরা খাতায় প্র্যাকটিস করবা, মানচিত্রটা তুমি 10 বার খাতায় প্র্যাকটিস করবা, তুমি কল্পনাও করতে পারবে না। জাস্ট এই ছোট্ট টপিকটা যখন তুমি শিখবা, তোমার বাংলাদেশের মানে মানচিত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট এই ছোট কনসেপ্টটা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই কনসেপ্টটা শিখো, দেখবা তুমি হচ্ছে বাংলাদেশ বা হচ্ছে যখন আন্তর্জাতিক বিষয়গুলি পড়বা, যে ভৌগোলিক অবস্থানগুলো আছে জাস্ট 1 সেকেন্ডে তোমরা বের করে ফেলবে, জাস্ট এই ছোট কনসেপ্টটা বুঝলে। তো দেখো যদি আমি বাংলাদেশের মানচিত্রটা এখানে আঁকি, ওকে, বেশি সুন্দর হলো না, তারপরেও একটু ইয়া করে আঁকলাম মানচিত্রটাকে। তো এইখানে দেখো, এই যে এদিকে হচ্ছে আমাদের কি চট্টগ্রাম বিভাগ, কি বিভাগ? আমাদের চট্টগ্রাম। চট্টগ্রাম হচ্ছে কোথায় পড়ছে? চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দক্ষিণ দিকে, তাই না? এই যে এদিকে হচ্ছে আমাদের আর রংপুর, আর হচ্ছে কি, সরি এদিকে হচ্ছে রংপুর আর হচ্ছে আমাদের রাজশাহী। তো রংপুর আর হচ্ছে রাজশাহী দুইটা দুইটা কোন দিকে পড়ছে? উপরের দিকে যদি হিসাব করি, উত্তর দিকে। কোন দিকে? উত্তর দিকে পড়ছে। আর যদি আরো স্পেসিফিক্যালি তুমি বলতে চাও, দেখো এইখানে কি, এখানে হচ্ছে উত্তর, এই যে এটা হচ্ছে উত্তর, আর এখানে হচ্ছে পশ্চিম, এখানে পশ্চিম, দুইটা একসাথে মিলালে কি হবে? উত্তর পশ্চিম, নর্থ আর হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে, নর্থ ওয়েস্ট। একবার স্পেসিফিক্যালি যদি বলতে চাও যে এই প্লাসের এই অঞ্চলটা কোন দিকে? উত্তর পশ্চিম অঞ্চলে। আর যদি এমনিতে একটু আরেকটু কম স্পেসিফিক্যালি বলতে চাও, তাহলে বলতে পারবে কোন গুলার বা কোন অঞ্চলে? উত্তর অঞ্চলে। ঠিক আছে, দেখবা রাজশাহী রংপুরের মানুষ যারা আছে তাদেরকে কি বলা হয়? উত্তর অঞ্চলের মানুষ। আর এই উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি কি পড়ে? গরম পড়ে। ঠিক আছে, দেখো একটা জিনিস শিখছো, সাথে কতগুলো জিনিস শিখতে পারতেছো, যে উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি গরম পড়ে। আর উত্তরবঙ্গ বলতে বোঝায় কোনগুলো? যেমন রাজশাহী, তারপর হচ্ছে রংপুর। ওকে, তারপরে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের এই যে উত্তর আর হচ্ছে পূর্ব। এই যে এখানে কি আছে? ময়মনসিংহ আছে, তারপর হচ্ছে তোমার এই যে এদিক দিয়ে হচ্ছে সিলেট। তো এই যে এই দুইটা অঞ্চল কি? উত্তর পূর্ব অঞ্চল। তো সিলেটকে তুমি কি বলতে পারবে? উত্তরের দিকে অবস্থিত অথবা উত্তর পূর্ব দিকে অবস্থিত। ঠিক আছে, উত্তর পূর্ব, নর্থ ইস্ট। ঠিক আছে, সিলেট ময়মনসিংহ নর্থ ইস্ট। পাশাপাশি ঢাকার কিছু অঞ্চলও এদিকে অবস্থিত। ওকে, ঢাকার অর্ধেক হচ্ছে এদিকে, অর্ধেক হচ্ছে এদিকে। তারপরে এদিকে দেখো দক্ষিণ দিকে, দক্ষিণ আর হচ্ছে কি পশ্চিম। দক্ষিণ পশ্চিম দিকে আমাদের কোন অঞ্চল? এই যে দক্ষিণ পশ্চিম দিকে এখানে হচ্ছে আমাদের যে খুলনা, তারপরে হচ্ছে তোমার সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, তারপরে হচ্ছে আর কি কি আছে, কুষ্টিয়া, এইসব অঞ্চল কি আমাদের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ওকে, আশা করি এতটুকুতে তো আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে অনেকে উত্তরবঙ্গ থেকে আছো। আচ্ছা, এরা বলতেছে যে ভাই সাউন্ড কম কেন? ভাইয়ার গলাতে একটু সমস্যা, কারণ গতকালকে হচ্ছে আমাদের অফলাইনে কিছু ব্রাঞ্চ আছে, ওইখানে আমার ক্লাস ছিল, তো একবারে টানা ক্লাসের উপরে মানে ওরিয়েন্টেশন ক্লাসের উপরে আমি চলতেছি। তো অনেক জার্নি করেছি, অনেক ক্লাসও নিয়েছি, যার কারণে একটু বেশি টায়ার্ড। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, ভাইয়া হচ্ছে বয়টা। আচ্ছা এখন ঠিক আছে? আচ্ছা এখন ঠিক আছে কিনা দেখো তো ভাইয়া। যাও, তোমাদের জন্য হচ্ছে আমি দুইটা বই একসাথে লাগিয়ে নিলাম। ঠিক আছে, ওকে, এখন এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে। আচ্ছা, উত্তরবঙ্গ থেকে দেখা যাচ্ছে অনেকে আছো। ঠিক আছে, আচ্ছা আমাদের এখানে উত্তরবঙ্গ থেকে, তারপর হচ্ছে দক্ষিণবঙ্গ, আশা করি আমাদের এখানে সবাই আছো। তো আশা করি এই যে উত্তর পূর্ব দক্ষিণ তারপর হচ্ছে পশ্চিম, এগুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এইভাবে যদি তুমি মানচিত্রটা বুঝতে পারো। ওকে, তো এইবার চলো বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক যে সীমান্ত, কয়টা দেশের? দুইটা দেশের আন্তর্জাতিক সীমান্ত আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের নেক্সট যে অপশনটা, সেটাতে হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে। ঠিক আছে, একটা জিনিস খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, যে এখানে কিন্তু বলা আছে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলা সীমান্ত আছে, মানে মিয়ানমারের সাথে বাংলাদেশের। এটা দ্রুত একটু আনসার করো তো।
হ্যাঁ, দুঃখিত, আগের বয়াটার হচ্ছে সাউন্ডটা একটু কমে গেছিল, এই জন্য হচ্ছে নতুন আরেকটা নিলাম। তো এবার দেখো যে মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে, মিয়ানমারের সাথে, নট বাংলাদেশের সাথে। তোমরা যে ভুলটা করবা, এখানে কিন্তু জিনিস দুইটা হয়, একটা হচ্ছে বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত, ঠিক আছে? মানে এই যে এখানে যদি আমরা হচ্ছে বাংলাদেশের মানচিত্রটা আঁকি, ধরো এখানে হচ্ছে আমি বাংলাদেশের মানচিত্রটা তোমাদেরকে আঁকলাম, ঠিক আছে? তো এই যে এই অঞ্চলগুলোতে হচ্ছে তোমার মিয়ানমার, আর পুরাটা হচ্ছে কি, এই পুরাটা হচ্ছে তোমার ভারত, জাস্ট এই যে এতটুকু অঞ্চলে নিচের এখানে হচ্ছে তোমার মিয়ানমার। এক হচ্ছে যে মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট কয়টা জেলা আছে, ঠিক আছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট কয়টা জেলা, আর বাংলাদেশের সাথে মিয়ানমারের মোট কয়টা রাজ্য আছে, দুইটা। মিয়ানমারের গুলোকে বলা হয় হচ্ছে তোমার রাজ্য বা প্রদেশ, ঠিক আছে? তো বাংলাদেশের সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা জেলা আছে, তিনটা জেলা। কয়টা জেলা? তিনটা জেলা। একটা জেলা, প্রথম জেলার নাম হচ্ছে তোমার রাঙ্গামাটি, প্রথম জেলা হচ্ছে তোমার রাঙ্গামাটি। আর এইখান থেকে আরেকটা প্রশ্ন, যেটা প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে মানে ফরজে ক্যাফে, বুঝো, ফরজে ক্যাফে মানে হচ্ছে যেটা তোমাকে বাধ্যতামূলক করতে হয়। তো এইখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর ফরজে ক্যাফে হিসাবে আসে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে। তো দেখো, প্রথম হচ্ছে রাঙ্গামাটি, দ্বিতীয় হচ্ছে তোমার বান্দরবান, তৃতীয় হচ্ছে তোমার কক্সবাজার। আমি ছোট করে কক্স লিখে দিলাম, ওকে, কক্সবাজার। তো এই যে তিনটা, বাংলাদেশের এই তিনটা জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে। কার সীমান্ত আছে? মিয়ানমারের সীমান্ত আছে। আর মিয়ানমারের দুইটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত। কয়টা রাজ্য? দুইটা রাজ্য। এই যে এইখানে যে মিয়ানমারের একটা রাজ্য, সেটার নাম হচ্ছে তোমার রাখাইন। কি? রাখাইন। এই যে আমাদের যে দেশে রোহিঙ্গারা, রোহিঙ্গারা কোথা থেকে আসছে? এই যে এই রাখাইন রাজ্য থেকে আসছে, ঠিক আছে? পাশাপাশি মিয়ানমারের আরেকটা রাজ্য আছে, সেই রাজ্যটার নাম হচ্ছে তোমার চীন। কি হবে? চীন হবে। অবশ্যই খেয়াল রাখবে যে এই চীন কিন্তু, এই যে এই চীন চয়ে রস্বীকার দিয়ে হবে, ঠিক আছে? চয়ে রস্বীকার, তারপরে দীর্ঘইকার কিন্তু হবে না, দীর্ঘইকার দিলে হচ্ছে ওই চীন হয়ে যাবে। কি চীন? এই যে চয়ে রস্বীকার, তারপর হচ্ছে দন্তন্য চীন, ওকে? এইটা কিন্তু খুবই কনফিউজিং। একটা হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে তিনটা, বাংলাদেশের কয়টা জেলা? তিনটা জেলা, রাঙ্গামাটি, বান্দরবান আর হচ্ছে কক্সবাজার। আর মিয়ানমারের কয়টা প্রদেশ আছে বাংলাদেশের সাথে? দুইটা প্রদেশ, একটা হচ্ছে রাখাইন আর একটা হচ্ছে চীন, ঠিক আছে? এই যে এই রাখাইন, এই রাখাইন থেকে কিন্তু রোহিঙ্গারা আসছে। রাখাইন প্রদেশের যারা বাসিন্দা, মুসলমান বাসিন্দা, তাদেরকে কি বলা হয়? রোহিঙ্গা বলা হয়, ওকে? তো তো চলো, এর আগে আরেকটা প্রশ্ন, আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিই, যে এই যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, ঠিক আছে? তার আগে তোমাদেরকে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই, যে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতটি। ধরো এটা বাংলাদেশের মানচিত্র, আমি মানচিত্র এখানে আঁকলাম। এটা বাংলাদেশের মানচিত্র একদম, ঠিক আছে? সীমান্তবর্তী জেলা কোনগুলোকে বোঝায়? যে এই যে বাংলাদেশের সীমানা ঘেঁষে, কি ঘেঁষে? বাংলাদেশের সীমানা ঘেঁষে যে এই যে এই সীমানার পাশ দিয়ে হচ্ছে যে জেলাগুলো আছে, এগুলোকে বলা হয় হচ্ছে সীমান্তবর্তী জেলা। মানে যে জেলাগুলোর এই সীমানার সাথে আছে, সেগুলোকে বলা হয় সীমান্তবর্তী জেলা। তো ভারতের সাথে মোট জেলা কয়টি? ভারতের সাথে মোট হচ্ছে তোমার 30টি জেলা। কয়টি? 30টি। আর এই যে মিয়ানমারের সাথে কয়টি আছে? মিয়ানমারের সাথে হচ্ছে যে একটা, দুইটা, তিনটা। মিয়ানমারের সাথে হচ্ছে কয়টি? 3টি। মিয়ানমারের সাথে হচ্ছে 3, ঠিক আছে? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা কয়টি? ভারতের সাথে হচ্ছে 30টি, মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। তুমি উত্তর কি দিবা? যে ভাই 33টি জেলা। কয়টি জেলা? 33টি জেলা। এই যে এই 33 যখন দিবা, তোমার আনসারটা এইভাবে কেটে দিবে। জেলা হচ্ছে কয়টি? 32টি। কিভাবে জেলা 32টি এখন তোমাকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো, ভারতের সাথে মোট কয়টি জেলা? 30টি জেলা। 30টি জেলার মধ্যে একটি জেলা আছে যার নাম হচ্ছে তোমার রাঙ্গামাটি। কি? রাঙ্গামাটি। এই যে এই রাঙ্গামাটি জেলাটা, এই রাঙ্গামাটি জেলা কি ভারতের সাথে আছে। আর মিয়ানমারের সাথে যে 3টি জেলা, সেখানেও কি আছে? এই রাঙ্গামাটি আছে। যেমন মিয়ানমারের সাথে রাঙ্গামাটি, বান্দরবান আর হচ্ছে কক্সবাজার। তো এই যে রাঙ্গামাটি জেলা
মিয়ানমারের সাথেও আছে, ভারতের সাথেও আছে। এই যে এই প্রশ্নটা যে বাংলাদেশের কোন জেলাটি যার সীমান্ত ভারত প্লাস হচ্ছে মিয়ানমারের সাথে আছে, উত্তর হচ্ছে কি রাঙ্গামাটি। ঠিক আছে, যেহেতু রাঙ্গামাটি দুইটাতেই পড়ছে এই জন্য মোট জেলা কয়টি হবে, 32টি হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এই যে এই প্রশ্নটা রাঙ্গামাটি ভারত আর মিয়ানমারের সাথে আছে, এইটা যে কতবার প্রশ্নতে আসছে, মানে প্রতি বছর এই প্রশ্নটা তোমার আসবে বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, মোট হচ্ছে 32টা জেলা, মোট জেলা হচ্ছে 32টা। ওকে, মোট হচ্ছে 32টা জেলা। আচ্ছা সরি, আচ্ছা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? এর একটু আনসার করো তো, যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা যারা হচ্ছে উত্তরবঙ্গের আছে, তোমাদেরকে তো আমি দিকটা কিভাবে হচ্ছে নির্ণয় করতে হয় এটা তো দেখাই দিলাম, যে উপরে কি, উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এ পাশে পূর্ব, এ পাশে হচ্ছে কি পশ্চিম। যেহেতু আমি উত্তরের কথা বলছি, অবশ্যই যে উত্তর হচ্ছে কি উপরে, মানে উপরের যে কোনো একটা জেলা হবে। ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে দক্ষিণ। তো উত্তর কোনটা, পূর্ব কোনটা, দক্ষিণ কোনটা, পশ্চিম কোনটা, এটা যদি তুমি জাস্ট চিনতে পারো, জেলা কোনটা হবে, উপজেলা কোনটা হবে, তারপর হচ্ছে থানা আর হচ্ছে স্থান, এই যে এই সবগুলো পারবে। আচ্ছা, পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। ঠিক আছে ভাইয়া, হচ্ছে আরেকটু ক্লিয়ার করে তোমাদেরকে আমি হচ্ছে মানচিত্রে এখানে লিখে তারপর হচ্ছে আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো চলো সবার প্রথমে আমি হচ্ছে একটা বাংলাদেশের মানচিত্র আঁকি ছোট করে। অনেকে যে বিষয়টা করে যে হচ্ছে তারা সরাসরি মানচিত্র থেকে পড়ায়, তো আমি আমার স্টুডেন্টদেরকে মানচিত্র থেকে পড়াই না, নিজে মানচিত্রটা আঁকি যাতে তোমরা প্রত্যেকটা জিনিস একবারে পয়েন্ট টু পয়েন্টে ধরতে পারো। ওকে, তো দেখো মানচিত্রে বাংলাদেশের উপরে যদি আমি এমন একটা প্লাস দেই, উপরে কি, উপরে হচ্ছে উত্তর, উপরে উত্তর, উপরে যদি উত্তর হয় তার বিপরীতে কি হবে, দক্ষিণ হবে। ঠিক আছে, আর এইখানে যদি ডান পাশে যদি পূর্ব হয়, ডান পাশে পূর্ব হলে বাম পাশে কি হবে, অবশ্যই পশ্চিম হবে। তো দেখো উত্তর, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, তো এই যে উপরের যে উত্তর সবচেয়ে উপরে, দেখো তো এইভাবে যদি আমি একটা টান দেই, সবচেয়ে উত্তরের যে স্থানটা, এই যে এটা হচ্ছে এইখানে সবচেয়ে উপরের যে জেলা, সে জেলার নাম হচ্ছে তোমার পঞ্চগড়। পঞ্চগড়ের কারা কারা আছো একটু বাইকে জানাও তো। পঞ্চগড় থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যে হিমালয়ের একটা সুন্দর স্থান পাহাড়ের মতো কাঞ্চনজঙ্ঘা, এটা পঞ্চগড় থেকে দেখা যায়। এইবার এইখানে একটা কনফিউশন থাকে, যে প্রশ্নটা একটু ঘুরায় ফেরায় করে। আমরা জানি যে সর্ব উত্তরের স্থানের নাম হচ্ছে পঞ্চগড়, সরি স্থান না, জেলা হচ্ছে পঞ্চগড়। তোমার প্রশ্নতে করবে যে বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি, অপশনে দিবে পঞ্চগড়, বাংলাবান্ধা, জায়গর্জ নাকি নীলফামারী। তুমি উত্তরে কি তাকাবা, তুমি উত্তরে তাকাবা যে ক্লাসে তো ভাইয়া পড়ায় দিয়েছিল পঞ্চগড়, পঞ্চগড়, তখন তোমার উত্তর কাটা যাবে। কারণ কি, প্রশ্নতে তোমাকে ভালো করে দেখতে হবে যে প্রশ্নতে আসলে টিচার তোমার কাছে কি জানতে চাচ্ছে, বাংলাদেশের সর্ব উত্তরের স্থান, সর্বোত্তরের কি স্থান, পঞ্চগড় হচ্ছে জেলা। ঠিক আছে, আমি সুন্দর করে লিখে দেই, পঞ্চগড় হচ্ছে জেলা। আর যদি তোমাকে বলা হয় সর্বোত্তরের স্থান, সেটার নাম কি হবে, বাংলাবান্ধা। এই যে এখানে জেলা হচ্ছে পঞ্চগড়, জেলা পঞ্চগড়। তোমরা একটা গান শুনছো না, যে টেকনাফ টু তেতুলিয়া, এই যে টেকনাফ টু তেতুলিয়া, মানে এই যে তেতুলিয়া হচ্ছে এখানে, এই টেকনাফ হচ্ছে সবার নিচে, সবার উত্তর হচ্ছে তেতুলিয়া, সবার দক্ষিণে কি টেকনাফ। এই অবশ্যই সবাই মনে হয় কথাটা শুনছো, যে টেকনাফ টু তেতুলিয়া। তো থানা হচ্ছে তোমার তেতুলিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে ইউনিয়ন হচ্ছে তোমার জায়গর্জত। অনেক বইতে এভাবে স্পেসিফিক্যালি দেওয়া নেই, যার কারণে তোমরা কনফিউশনে পড়ো। আর সবচেয়ে স্থান হচ্ছে বাংলাবান্ধা, বাংলাবান্ধা। তো দেখো তুমি বাংলাবান্ধা, ঠিক আছে, তো এই যে এই টপিকগুলো তোমাকে একটু সিরিয়াসলি মানে একবারে ভেঙে ভেঙে পড়া লাগবে। ঠিক আছে, কারণ এই যে তুমি এই টপিকটা পড়ছো, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে প্রশ্নে তোমাকে প্রশ্ন করবে যে সর্ব উত্তরের স্থান কোনটি। তুমি পড়ে গেছো পঞ্চগড়, তুমি পড়ে গেছো তেতুলিয়া, তুমি পড়ে গেছো জায়গর্জত। অনেক বইতে দেয়া আছে যে সর্ব উত্তরের স্থান হচ্ছে এই জায়গর্জত, কিন্তু এই জায়গর্জত সর্ব উত্তরের স্থান না, জায়গর্জত হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের পরেও সবচেয়ে সর্ব উত্তরের যে একটা স্থান আছে, যে একটা গ্রামের মতো আছে, সেটার নাম হচ্ছে তোমার বাংলাবান্ধা। অবশ্যই তোমাকে এটা ভালো করে ব্যাখ্যা সহকারে তোমাকে পড়া লাগবে। ওকে, তো দেখো
এটা হচ্ছে কি জেলা, থানা, ইউনিয়ন আর হচ্ছে স্থান। মানে সবার ছোট হচ্ছে বাংলা বান্দা, ঠিক আছে। তোমাকে যদি প্রশ্ন করে, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সর্ব উত্তরের স্থান, মানে সর্ব উত্তরের স্থান, স্থান দিলে কি দিবা বাংলা বান্দা। সর্ব উত্তরের ইউনিয়ন যদি বলা হয় তোমাকে কি দিবা জায়গর্জর। সর্ব উত্তরের থানা যদি বলা হয় তোমাকে, তুমি কি দিবে তেঁতুলিয়া। সর্ব উত্তরের জেলা যদি তোমাকে বলা হয় তাহলে তুমি পঞ্চগড় দিবে, ঠিক আছে। এভাবে স্পেসিফিক্যালি দিবে। তারপরে সর্ব উত্তরের পরে বাংলাদেশের সর্বপশ্চিমের, এই যে দেখো মানচিত্রে যখন আমরা এইভাবে দিব, আমার মানচিত্রটা হচ্ছে একটু এদিকে হয়ে গেছে, ধরো আমি একটু কারেকশন করে নিই, ওকে। ঠিক আছে, এই যে সর্বপশ্চিম, আমরা যখন এই যে এইভাবে বরাবর একটা টান দিব, দেখবে পশ্চিমের দিকে সর্বপশ্চিমের জায়গাটা হচ্ছে যে এইদিকে। তো সর্বপশ্চিমের যে জায়গাটা মানে পশ্চিম, মানে যখন আমরা এই যে আমাদের মানচিত্রটা যখন একটা বক্সের ভিতরে নিব, বক্সের লাস্টে যে জায়গাতে লাগবে এটা হচ্ছে সর্বপশ্চিমের। তো সর্বপশ্চিমের যে জেলা, এটার নাম হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ। জেলার নাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের কে আছো ক্লাসে? একটু জানাও তো ভাইকে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্লাস করতেছো। থানা তেতুলিয়া, ওকে সবাই। আর সার্জিস আলমের পঞ্চগড় না, ঠিক আছে, ওকে সবাই সুন্দর করে পারতেছে, ওকে। তারপরে দেখো এইখানে সর্বপশ্চিমের যদি জেলা বলা হয় তোমাকে প্রশ্নে, যে সর্বপশ্চিমের জেলা কোনটি, কোনটি হবে? চাঁপাইনবাবগঞ্জ হবে, ঠিক আছে। যদি বলা হয় সর্বপশ্চিমের স্থান কোনটি, তখন কি বলবে বলো তো দেখি? সর্বপশ্চিমের স্থান, সর্বপশ্চিমের স্থান কোনটি ভাইকে বলো? পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, ওকে। এর আগে প্রশ্ন, এর আগে না শুধুমাত্র প্রতি বছর এই টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর প্রশ্ন আসে। সত্যি সুন্দর মানচিত্র, ওকে। তুমি মানচিত্র কত সুন্দর এটা বিষয় না, তোমার ব্রেইনের ক্যাপাসিটি কতটুকু, তুমি কতটুকু জানতেছো, দ্যাটস ফ্যাক্ট। তো চলো, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে সবচেয়ে পশ্চিমের জেলা। তারপরে হচ্ছে যদি জেলার পরে আমি বলি, ঠিক আছে, এটা হচ্ছে জেলা। তারপরে হচ্ছে থানা বা হচ্ছে উপজেলা, অনেকে থানা বলে বা উপজেলা বলে। থানা উপজেলা যদিও আলাদা বিষয়, কিন্তু আর থানা যদি বলো সেটা হচ্ছে তোমার শিবগঞ্জ। কি শিবগঞ্জ, শিবগঞ্জ। আর যদি স্থান যদি বলা হয়, স্থানের নাম হচ্ছে তোমার মনাকষা, মনাকষা। এইবার দেখো, তোমাকে যদি তোমার প্রশ্নে যদি আসে যে বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান কোনটি, অপশনে তোমাকে দিল চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, পঞ্চগড়, মনাকষা, তুমি কোনটা দিবে? স্থান যেহেতু বলছে তুমি অবশ্যই দেখাবে মনাকষা। যদি বলে বাংলাদেশের সর্বপশ্চিমের থানা অথবা উপজেলা কোনটি, অপশনে যদি দেয় মনাকষা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কোনটি দিবে? অবশ্যই দিবে শিবগঞ্জ, কারণ স্পেসিফিক্যালি সেখানে বলে দিলে থানা বা উপজেলার কথা তোমাকে সেটাই দাগাতে হবে, ওকে। এবার হচ্ছে প্রশ্নটা একটু খেয়াল অনুসারে দাগানো লাগবে। তারপরে এই যে এদিকে হচ্ছে তোমার সর্বদক্ষিণের যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পেট বেচে বিস্তারিত তোমাদেরকে পড়ে দিব। যে সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে তোমার যে কক্সবাজার হচ্ছে জেলা, টেকনাফ হচ্ছে তোমার থানা, তারপর হচ্ছে সেন্ট মার্টিন হচ্ছে ইউনিয়ন, আর ছেড়াদ্বীপ। সেন্ট মার্টিনের সবশেষে একটা ছোট একটা জায়গা আছে নাম হচ্ছে ছেড়াদ্বীপ। এভাবে চারটা। সেম ভাবে আমরা যখন পূর্বের দিকে পড়বো, পূর্বের দিকে এই যে এদিকে হচ্ছে তোমার বান্দরবান, ঠিক আছে, বান্দরবান, তারপর হচ্ছে থানচি, তারপর হচ্ছে আখাইনঠং। যখন হচ্ছে আমরা বাংলাদেশের মানচিত্র বিস্তারিত পড়াবো পেট বেচে, তখন তোমাদেরকে বিস্তারিতভাবে এগুলো বলে দেবো, ওকে। তো চলো আমরা এমসিকিউতে ফিরে যাই আমাদের, ঠিক আছে। এই যে সর্ব উত্তরের জেলা, ঠিক আছে, সর্ব উত্তরের জেলা। এইখানে দেখো আমার প্রশ্নে কি আছে? উত্তরের জেলা। এই জেলা জিনিসটা থাকার কারণে তোমাকে দাগাতে হবে কি বাংলা বান্দা। তুমি পঞ্চগড় দাগাতে পারবে না, জায়গা অর্জিত দাগাতে পারবে না। এই জন্য আমি তোমাদেরকে সবসময় যে বিষয়টা বলি যে সাধারণ জ্ঞান বইটা তোমাদেরকে ভালো করে চুজ করতে হবে, কারণ অনেক বইতে হচ্ছে তোমার দেওয়া থাকে পঞ্চগড় জায়গর্জত, মানে বিস্তারিত একবারে সবশেষ পর্যন্ত এ টু জেড দেওয়া থাকে না। এই জন্য তোমাকে বিস্তারিত জানতে হবে যে কোনটা জেলা, কোনটা উপজেলা, কোনটা থানা, কোনটা স্থান, ওকে। তো চলো, বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? এটার উত্তর দেখি কে কে পারো। আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে যে ভাইয়া লাইভ ক্লাস আর হচ্ছে পেড ব্যাচের ক্লাসের মধ্যে পার্থক্য কি? তো আমাদের লাইভ ক্লাসগুলোতে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা তোমাদেরকে পড়াই, ওকে। আর লাইভ ক্লাসে হচ্ছে তোমার একবার এ টু জেড, যেমন তুমি যখন একজনের কাছে হচ্ছে প্রাইভেট বা হচ্ছে টিউশন বা হচ্ছে কোচিংয়ে যাও, সেখানে কেন যাও?
তুমি যখন জিনিসটা পারতেছো না তখন যাও। আর তোমার স্কুল বিষয়টা কেমন? স্কুলে মানে হচ্ছে তোমাকে সিলেবাসটা একবারে ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করাবে। তো পেট বেচে হচ্ছে আমরা ওইভাবে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে নিজস্ব যে দায়িত্ব আছে সেই নিজস্ব দায়িত্বে তোমাদেরকে শেষ করে দিই। আর লাইভ ক্লাসে হচ্ছে তোমাদেরকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদেরকে পড়িয়ে দিই। ওকে, আচ্ছা এটা বলো তো বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? আমরা তো বাংলাদেশের আয়তন জানি, সমুদ্র উপকূলের দৈর্ঘ্য বলতে কি বোঝায় এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো এটা যদি বাংলাদেশের মানচিত্র হয়, সমুদ্র উপকূলের দৈর্ঘ্য এই যে এই দিক থেকে এইদিকে যে অঞ্চলটা আছে, ঠিক আছে, এদিকে কি আমাদের এদিকে হচ্ছে বঙ্গোপসাগর না? তো এই যে এই অঞ্চলের যে দৈর্ঘ্যটা, এটার দৈর্ঘ্য কত কিলোমিটার, ঠিক আছে, এটাকে বলা হয় সমুদ্র উপকূলের দৈর্ঘ্য। ওকে, তো এখানে দেখো 320, 572, 716, 654, সি সি সি, সবাই আনসার দিচ্ছে সি। ওকে ওকে, 716। এখানে আরেকটা কনফিউশন তোমাদের থাকবে, আমি জানি অনেকে অনেক বই পড়বা, এক একজন এক একটা সিরিজের বই পড়তেছো, তো একটু কনফিউশন থাকবে। তো আমি ক্লিয়ার করে দেই তোমাদের কনফিউশনটা, যে ঠিক আছে, অনেকে অনেক জায়গায় দেখবে হচ্ছে তোমার 716, আবার অনেকে দেখবে হচ্ছে 711। দুইটার মধ্যে হচ্ছে কোনো পার্থক্য নেই, কারণ একটা হচ্ছে তোমার মাধ্যমিক ভূগোলের যে বই আছে সেটা থেকে নেওয়া, আরেকটা হচ্ছে তোমাদের বিজিবির যে রিপোর্ট আছে সেই বিজিবির রিপোর্ট থেকে নেওয়া। ওকে, কি 716 বা হচ্ছে 711 দুইটাই হচ্ছে কারেক্ট। একটা হচ্ছে বিজিবির রিপোর্ট, আরেকটা হচ্ছে আমাদের মাধ্যমিক যে বই শিক্ষা বোর্ড কর্তৃক, সেটা হচ্ছে 711। ঠিক আছে, অপশনে দুইটা কখনোই একসাথে থাকবে না, 716 বা 711। অনেকে মনে করো যে ভাইয়া অপশনে যদি 716 থাকে 711 থাকে, এই ভুল কখনোই করবে না, প্রশ্ন তো এইভাবে কখনোই দিবে না, হয়তো 716 দেবে অথবা 711 দেবে। এই জন্য আনসারে আমি তোমাদেরকে দুইটাই দিয়ে দিছি, যাতে তোমরা দুইটাই জেনে রাখো। ঠিক আছে, ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে চলি। চলো, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা। এখানে এই যে এই এমসিকিউ থেকে তোমাকে আমি 5টা জিনিস শেখাবো, গুরুত্বপূর্ণ 5টা জিনিস, এই একটা জাস্ট এমসিকিউ থেকে। ওকে, তো এটার উত্তর কে কে জানো? আশা করি যাদের হচ্ছে এইচএসসিতে ভূগোল ছিল বা জিওগ্রাফি ছিল তারা অলরেডি জানো, আর যাদের ছিল না কোনো সমস্যা নেই, একবারে ক্লিয়ার করে দিব। আচ্ছা আচ্ছা, একজন বলতেছে যে পেট বেচের ক্লাস হচ্ছে আমাদের প্রতিদিন 9টায় হয়। ঠিক আছে, আর যারা হচ্ছে পেট বেচে যুক্ত হতে চাচ্ছ তারা আমাদের পেজে সরাসরি মেসেজ দিলেই হবে। ঠিক আছে, এখন এখানে কমেন্ট করা লাগবে না, যে পেজ আছে তুমি ক্লাস শেষে হচ্ছে পেজে মেসেজ দিও, পেজে মেসেজ দিলে আমাদের মডারেটর ভাই তোমাদেরকে যুক্ত করে নিবে। এখন হচ্ছে সবাই শুধুমাত্র আনসারটা করো। ওকে, ক্লাসের মধ্যে শুধুমাত্র আনসার করবে, আর হচ্ছে তোমাদের কোয়েশ্চেন যেটা যেটা থাকবে সেই কোয়েশ্চেনটা করবে। তো বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? ডি 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 12। ওকে ওকে ওকে, সবাই কারেক্ট আনসার করছে, সবাই সবাই। কত কিলোমিটার? 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, এইটা সবার কারেক্ট আনসার। কিন্তু এখানে দেখো আরেকটা জিনিস আছে, যে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্র সীমা বলতে কি বোঝায়? মূলত প্রথমে তোমাকে বুঝতে হবে সমুদ্র সীমা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের ওইখানে দেখবে কিছু ডেসক্রিপ্টেড প্রশ্ন থাকে, যেমন যেগুলো হচ্ছে একটু বিশ্লেষণ করে দিতে হয়। মানে তোমাকে জিজ্ঞেস করবে যে রাজনৈতিক সমুদ্র সীমা অথবা ব্লু ইকোনমিক জোন, এগুলো জিজ্ঞেস করবে। তো আসো আগে হচ্ছে আমরা বিষয়টা একটু বুঝি, যে রাজনৈতিক সমুদ্র সীমা বলতে কি বোঝায়। ওকে, বারবার মানচিত্র আঁকতে বেশি একটা ভালো লাগে না, তারপরও আঁকতেছি। ধরো এটা বাংলাদেশের মানচিত্র, ধরে নাও মানচিত্র বাংলাদেশের। ঠিক আছে, তো এই যে আমাদের এখানে কি আছে? বঙ্গোপসাগর আছে। কি আমাদের এখানে হচ্ছে তোমার বঙ্গোপসাগর। তো এই যে বঙ্গোপসাগরের যে অঞ্চলটা, বঙ্গোপসাগরের পুরাটা অঞ্চল কিন্তু আমাদের নিজস্ব না। কিছু অঞ্চল আছে এদিকে যেগুলো হচ্ছে তোমার মিয়ানমারে। ঠিক আছে, যখন তোমাদেরকে আমি নদ নদী পড়াবো তখন এটারও ভালো করে পড়িয়ে দিব পেট বেচে। তো এখানে দেখো এই যে অঞ্চলটা আছে সমুদ্র, এই সমুদ্রে কতটুকু অঞ্চল অঞ্চল পর্যন্ত বাংলাদেশ তাদের নিজেদের বলে দাবি করতে পারবে, সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগ? দুইটা ভাগ। একটা হচ্ছে তোমার রাজনৈতিক সমুদ্র সীমা। ঠিক আছে, একটা হচ্ছে তোমার রাজনৈতিক সমুদ্র সীমা, আরেকটা হচ্ছে অর্থনৈতিক। একটা হচ্ছে রাজনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা। তো এবার তোমার প্রশ্ন আসতে পারে যে আমরা তো জাস্ট বেসিক কনসেপ্টটা জানি যে রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল।
ঠিক আছে। আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল, এই যে অপশনে দিয়ে রাখছি এই জন্যই, যাতে এটা তোমরা বুঝে যাও। তো রাজনৈতিক আর অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে পার্থক্য কি, তোমরা জাস্ট হচ্ছে এভাবে মুখস্থ করে যাও, যার কারণে তোমাদের মনে থাকে না। যখন তুমি বিষয়টা একটু বিস্তারিতভাবে জানবে, ব্যাখ্যা সহকারে জানবে, তখন তোমার বিষয়টা মনে থাকবে। দেখো, রাজনৈতিক সমুদ্র সীমা মানে হচ্ছে সমুদ্রের যতটুকু অঞ্চল পর্যন্ত বাংলাদেশ সরকার শাসন করতে পারবে, অর্থাৎ যেখানে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজগুলো আছে বা বাংলাদেশ চালিয়ে এখানে যে কোনো স্থাপনা করতে পারবে, আর বাংলাদেশের যে নৌবাহিনীর নৌবহরগুলো থাকে, যুদ্ধের যে জাহাজগুলো থাকে, তারা এখানে রাখতে পারবে। মানে রাজনৈতিকভাবে এটা আমার অধিকার, ঠিক আছে। এতটুকু অঞ্চল হচ্ছে তোমার 12 নটিক্যাল মাইল। আর অর্থনৈতিক সমুদ্র সীমা মানে এখান থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে অর্থনৈতিক। অর্থনৈতিক বলতে বোঝায় এতটুকু অঞ্চল পর্যন্ত বাংলাদেশ শুধুমাত্র যে খনিজ সম্পদগুলো আছে সেই খনিজ সম্পদগুলো নিতে পারবে সমুদ্রের নিচ থেকে, বাংলাদেশের জেলেরা এখান থেকে মাছ ধরতে পারবে, জাস্ট এতটুকুই করতে পারবে। তাছাড়া এখানে কোনো যুদ্ধের জাহাজ বা হচ্ছে অন্যান্য কোনো সামরিক পরিচালনা বা হচ্ছে এখানে কোনো মিসাইল পরীক্ষা করা এগুলো করতে পারবে না অর্থনৈতিক সমুদ্র সীমায়। আর পাশাপাশি এই যে অর্থনৈতিক সমুদ্র সীমা, এটাকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনে পরীক্ষাতে আসছে যে ইকোনমিক জোন, ব্লু ইকোনমিক জোন। ওকে, ব্লু ইকোনমিক জোন। ব্লু ইকোনমিক জোন কাকে বলা হয়? এই যে সমুদ্র যে অর্থনীতি আছে, এই সমুদ্রের অর্থনীতিকে বলা হয় ব্লু ইকোনমিক জোন। দেখছো, একটা জিনিস যখন তুমি ব্যাখ্যা সহকারে পড়বা, এটা থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে। ওকে, তারপরে আরেকটা বিষয় যে তোমার ধরো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার প্রশ্নটা আরেকটু ট্রিকি করে দিল। কেমন থাকবে যে তুমি জানো যে 12 নটিক্যাল মাইল, কিন্তু 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, এটা নাই। তোমাকে প্রশ্নতে নটিক্যাল মাইল দিল না, দিল কি কিলোমিটার হিসাবে দিল। তখন তুমি কিভাবে করবে? এই জন্য অবশ্যই তোমাকে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার এটা জানতে হবে। 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.85 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার যাওয়ার পরে তোমাকে আরো 850 মিটার যাওয়া লাগবে। মানে সমুদ্রের ক্ষেত্রে 1 নটিক্যাল মাইল হিসাব করা হয়, আর আমাদের যে রাস্তা সেগুলোর ক্ষেত্রে কি হিসাব করা হয়? মাইল হিসাব অথবা কিলোমিটার হিসাব করা হয়। আর মাইলের ক্ষেত্রে 1 নটিক্যাল মাইল সমান কত? 1.15। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন যে 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার। ওকে, এই জিনিসটা সুন্দর করে তোমরা পড়ে রাখবে। তো নেক্সট কোয়েশ্চেন, যে মিয়ানমারের সাথে বাংলাদেশের দৈর্ঘ্য কত? মিয়ানমারের সাথে বাংলাদেশের দৈর্ঘ্য, এটার আনসার কে কে জানো? দ্রুত একটু করে দাও। এখানে তোমাকে দুইটা জিনিস জানতে হবে, যে একটা হচ্ছে বাংলাদেশের মোট দৈর্ঘ্য কি, বাংলাদেশের এই যে দৈর্ঘ্য থেকে তোমাকে কি জানতে, প্রথমে জানতে হবে বাংলাদেশের মোট দৈর্ঘ্য। মানে হচ্ছে বাংলাদেশের, তোমাকে প্রথমে বললাম যে সমুদ্র পাশাপাশি হচ্ছে বাংলাদেশের স্থল, দুইটা মিলিয়ে যে দৈর্ঘ্য বাংলাদেশের কত, এটা তোমাকে জানা লাগবে। শুধুমাত্র বাংলাদেশের স্থলের যে দৈর্ঘ্য আছে সেটা জানবা, সমুদ্রের যে দৈর্ঘ্য সেটা জানবা, ভারতের সাথে কতটুকু দৈর্ঘ্য এটা জানবা, আর হচ্ছে মিয়ানমারের সাথে কতটুকু দৈর্ঘ্য এটা জানবা। জাস্ট এতটুকু জানলেই তোমার জন্য এনাফ, তার বেশি ইনফরমেশন আর একটাও জানা লাগবে না তোমাদেরকে। ওকে, সি সি, সবাই সি দিচ্ছ। মিয়ানমারের সাথে কত? 280 কিলোমিটার। ওকে, সবাই কারেক্ট আনসার দিচ্ছ। তো এখানে দেখো 280 কিলোমিটার, অনেক বইতে হচ্ছে তোমার বিজিবি রিপোর্ট অনুযায়ী 280 কিলোমিটার, আর হচ্ছে মাধ্যমিক যে ভূগোল বই আছে সেটা অনুযায়ী হচ্ছে 271 কিলোমিটার। এটাতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, দুইটাই হচ্ছে কারেক্ট আনসার, কারণ এক একটা এক এক সংস্থা দেয়, এই কারণে হচ্ছে একটু ভিন্ন থাকে। তোমরা দুইটাই হচ্ছে একটু ভালো করে মনে রাখবে। পরীক্ষার অপশনে দুইটা একসাথে কখনোই আসবে না, হয়তো যে কোনো একটা আসবে, 280 আসবে অথবা 271 আসবে। তার পাশাপাশি তোমাকে জানতে হবে কি মিয়ানমারের সাথে কত কিলোমিটার, 280 অথবা 271, দুইটা হচ্ছে আলাদা রিপোর্ট অনুযায়ী। ওকে, আর ভারতের সাথে কত? 3715 হচ্ছে তোমার বিজিবি অনুযায়ী, আর হচ্ছে 4156 হচ্ছে তোমার মাধ্যমিক যে ভূগোল বই আছে সেটা অনুযায়ী। ঠিক আছে, তো জাস্ট এই দুইটা কনসেপ্ট একটু ভালো করে মনে রাখবা, তাহলেই তোমাদের জন্য এনাফ। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই যে বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কোনটি? দেখো, এইখান থেকে কিন্তু বাংলাদেশের সর্ব উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই যে এই টপিকগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু তুমি পাবা। বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে খুব বেশি এই প্রশ্নগুলো আসে, পাশাপাশি চট্টগ্রামেও আসে, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্ন থাকবেই, স্বাভাবিক। আচ্ছা, 271, একজন বলতেছে 271, কোনো সমস্যা নেই, 271 ও 280 দুইটাই কারেক্ট আনসার। ওকে, অপশন হচ্ছে এখন এটা ডিপেন্ড করে যে টিচার হচ্ছে কোনটা অপশন হিসেবে বা হচ্ছে কারেক্ট হিসেবে নেয়। এক টিচার ধরো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মাধ্যমিক ভূগোলের যে বইটা আছে সেটার ইনফরমেশনটা তারা বেশি প্রায়োরিটি দেয়, আবার দেখা যাচ্ছে তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা বিজিবির যে রিপোর্টটা আছে ওইটা বেশি প্রায়োরিটি দেয়। তো এক এক বিষয়ে এক একটা ডিপেন্ড করে। তো দেখো, বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত কোনটা? দেখো
অপশন কি হবে? দ্রুত দ্রুত। এ। আচ্ছা, সবার আগে হচ্ছে সাগর উত্তর দিয়েছে সবার আগে, তারপর হচ্ছে সিয়াম দিয়েছে, লিজাম দিয়েছে, বন্যা দিয়েছে, সাগর অনেকবার উত্তর দিয়েছে। হ্যাঁ সাগর, তোমার আনসার কারেক্ট। ওয়াহিদ বি। ওয়াহিদ বি হবে না। তারপরে রিয়া বলতেছে যে ডি, না ডি হবে না। এইবার তোমাকে বলি যে বাংলাদেশের সর্বদক্ষিণ, দক্ষিণ মানে কি সবচেয়ে নিচে যে অঞ্চলগুলো আছে সেটাকে বলা হয় দক্ষিণ। সর্বদক্ষিণের জেলা, সর্বদক্ষিণের জেলা হচ্ছে তোমার কক্সবাজার। তোমাদের সবার প্রিয় কক্সবাজার আছে না, এই যে কক্সবাজার হচ্ছে জেলা, ঠিক আছে? জেলা হচ্ছে কক্সবাজার। তারপর হচ্ছে টেকনাফ, টেকনাফ হচ্ছে উপজেলা। সেন্ট মার্টিন হচ্ছে তোমার ইউনিয়ন, সেন্ট মার্টিন, ওকে, সেন্ট মার্টিন, ওকে। আর ছেড়াদ্বীপ হচ্ছে স্থান, ছেড়াদ্বীপ হচ্ছে স্থান, ঠিক আছে? তোমাদেরকে আরেকটা বিষয় আমি বলে রাখি যে আজকের কনসেপ্টগুলো দেখবে সবগুলো সেম। আমি তোমাদেরকে চেষ্টা করবো যে প্রত্যেকটা কনসেপ্ট, আমি সাধারণ জ্ঞানকে 30টা ভাগে ভাগ করছি। 30টা ভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কয়টা টপিক থেকে হয়, সরি কয়টা প্রশ্ন হয়? 30টা প্রশ্ন হবে। তো আমি সাধারণ জ্ঞানের জন্য তোমাদেরকে 30টা টপিক দিব। সেই 30টা টপিকের প্রত্যেকটা টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টা করে এমসিকিউ তোমাদেরকে সলভ করে দিব। ইনশাল্লাহ সেই এমসিকিউগুলো থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসবে। ওকে, তো এই যে এটা কি, এটা হচ্ছে জেলা, তারপরে উপজেলা, ইউনিয়ন, তারপর হচ্ছে স্থান। তো তোমাকে এখানে কি বলেছে? সর্বদক্ষিণে অবস্থিত। সর্বদক্ষিণে মানে সবচেয়ে দক্ষিণে, তাহলে উত্তর কোনটা হবে? ছেড়াদ্বীপ হবে, ওকে। আর বান্দরবান কি? বান্দরবান হচ্ছে সর্বপূর্বের, কিসের? পূর্বের জেলা। সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান। আর যখন হচ্ছে আমরা পেট বেঁচে বিস্তারিত ক্লাসগুলো নিব মানচিত্রের মাধ্যমে, তখন আরো সুন্দর করে ওইখানে স্লাইডে সাজানো থাকবে। আর একজন বলছে হচ্ছে মহেশখালী। মহেশখালী হচ্ছে কোনো উত্তর পূর্বের জেলা বা উপজেলা না। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এইটা অনেকবার পরীক্ষাতে আসছে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী, ওকে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এই যে এই প্রশ্নটা বলতে বলতে কিন্তু চলে আসছে যে বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সংযোগ রয়েছে? এই যে এই প্রশ্নটা আমি যদি, এই যে আমি চাইছিলাম এখানে লিখতে যে কোন কোন বিশ্ববিদ্যালয় আসছে, তখন দেখলাম যদি এটা লিখতে যাই এখানে জায়গা নিবে না, মানে এত বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। প্রশ্নটা খুব সহজ কিন্তু প্রচুর আসে। ভারত আর মিয়ানমারের সাথে সংযোগ রয়েছে বাংলাদেশের একটি জেলা, সেটার নাম কি? দ্রুত আনসার করো, একটু দ্রুত আনসার করো। আচ্ছা, অনেকে আনসার করতেছো। ওকে, সবার আনসার কারেক্ট। দেখছো, তোমাদেরকে একবার বলে দেওয়ার পরে কিন্তু তোমরা এটা আনসারটা কারেক্ট করছো। তো চলো কি হবে, এটা অলরেডি তো তোমাদেরকে বলে দিলাম যে হচ্ছে রাঙ্গামাটি। কি? রাঙ্গামাটি, ওকে। তো চলো এইবার আসো যে বাংলাদেশের কোন বিভাগের ভারতের সাথে সংযোগ নেই? বাংলাদেশের মোট বিভাগ কয়টি বলো তো? বাংলাদেশের মোট বিভাগ কয়টি? 8টি বিভাগের মধ্যে কোন বিভাগের সাথে ভারতের সংযোগ নেই? তো আমি একটু মানচিত্রে এঁকে দেখাই তোমাদেরকে যে এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। কেমন হলো জানি না, কিন্তু তারপর আঁকলাম। তো এই যে এইখানে হচ্ছে আমাদের চট্টগ্রাম, চট্টগ্রামের সাথে আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে হচ্ছে তোমার ঢাকা, তারপরে এই যে এখানে দেখো এখানে হচ্ছে তোমার সিলেট, এখানে হচ্ছে তোমার ময়মনসিংহ, এখানে সিলেট, এখানে হচ্ছে ময়মনসিংহ, এখানে চিটাগং, এখানে হচ্ছে তোমার রংপুর, এখানে হচ্ছে কি রাজশাহী, আর এখানে হচ্ছে খুলনা, আর এখানে কি, এখানে হচ্ছে তোমার বরিশাল, ওকে। তো দেখো তো বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সংযোগ থাকবে না এখান থেকে? দেখো তো, সি 10 ওকে, বরিশাল। সবাই কারেক্ট আনসার দিচ্ছে যে বরিশাল, ঠিক আছে। দেখা যাচ্ছে যে রাজশাহীর সাথে কিন্তু ভারতের সীমান্ত রয়েছে, রংপুরের সাথে, তারপর হচ্ছে ময়মনসিংহের সাথে আছে, সিলেটের সাথে আছে, চট্টগ্রাম, সবগুলোর সাথে আছে, শুধুমাত্র কিসের সাথে নেই? বরিশালের সাথে নেই। ওকে ফাইন। ওকে চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই।
ভারতের কতটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, কে যেন বলতেছো যে ভাইয়া এটা কি হবে? ভারতের কতটি রাজ্য বাংলাদেশের সাথে যুক্ত আছে? এটা দ্রুত আনসার করো তো ভাইয়া, যে ভারতের কতটি রাজ্য। কি হবে? 11C। 11C, ওকে। এর পাশাপাশি তোমরা আরেকটা জিনিস আনসার করো। এর পাশাপাশি আরেকটা তোমরা আনসার করো যে হচ্ছে ভারতের 7 সিস্টার্সের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে? এটা দেখি তো কে কে জানো। সি সি সি, ওকে। আচ্ছা, প্রো ফাহিম খান বলতেছে যে আমার ভাতিজা। আচ্ছা, ধন্যবাদ আপনার ভাতিজাকে। প্রো ফাহিম বলতেছে আমার ভাতিজা আপনার ক্লাস দেখে খুবই মুগ্ধ হয়েছে। তো এই যে ভারতের কতটি রাজ্যে বাংলাদেশের সাথে যুক্ত আছে? কয়টি রাজ্য? 5টি রাজ্য। তো এবার চলো এটা তোমাদেরকে মানচিত্র একটু দেখে দেই যে ভারতের 5টি রাজ্য কি কি। ওকে, ধরো এটা বাংলাদেশের মানচিত্র। তো এদিকে তো হচ্ছে বঙ্গোপসাগর, এদিকে তো বাদ দিলাম। তো এইখান থেকে এই যে এইখান থেকে এতটুক পর্যন্ত, এইখান থেকে এতটুক পর্যন্ত ভারতের যে রাজ্য সেটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। কি বঙ্গ? পশ্চিমবঙ্গ। বা আমরা যেটাকে হচ্ছে তোমার কলকাতা হিসেবে চিনি। এই যে এই কলকাতা বাংলাদেশের সাথে সবচেয়ে বড় রাজ্য। ভারতের যে 5টি রাজ্য আছে সে 5টি রাজ্যের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে এই পশ্চিমবঙ্গ বা কলকাতা। এই যে আমাদের প্রাচীন ভারতে তোমরা যারা হচ্ছে গোপাল ভাঁড় দেখো, ওইখানে দেখবো হচ্ছে তোমার মুর্শিদাবাদ বলে। এই যে মুর্শিদাবাদ কিন্তু এই যে এদিকে, ঠিক আছে, বা মালদহ। তারপরে যে এদিকে কিন্তু মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল ভারতের সাথে। ওকে, তো সবচেয়ে বড় রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে 7 সিস্টার্সের। ওকে, আচ্ছা এইখানে দেখো তো পশ্চিমবঙ্গ তো সবচেয়ে বেশি বাংলাদেশের যে, আমরা জানি বাংলাদেশের ওই যে কি বলে সীমান্তবর্তী জেলা কয়টি? 30টি জেলা। ঠিক আছে, ভারতের সাথে কয়টি জেলা আছে? 30টি জেলা আছে, তাই না? তো 30টি জেলার মধ্যে তোমার প্রশ্নতে তো স্বাভাবিক আসতে পারে, প্রশ্নতে টিচার তোমাকে জানতে চাইতে পারে যে সবচেয়ে বেশি জেলা ভারতের কোন রাজ্যের সাথে আছে? কোন রাজ্যের সাথে? পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। মোট কয়টি? 10টি জেলা। বাংলাদেশের মোট 10টি জেলায় যে এইদিকে খুলনা বিভাগের জেলা আছে, তারপর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এদিকে হচ্ছে তোমার রংপুরের কি আছে দিনাজপুর, তারপর হচ্ছে ঠাকুরগাঁও, রংপুর, নীলফামারী। এই যে এই অঞ্চলগুলো কিসের সাথে? পশ্চিমবঙ্গের সাথে। ঠিক আছে, তারপরে এই যে এই দিক দিয়ে হচ্ছে তোমার আসাম, তারপর হচ্ছে এই যে এই দিক দিয়ে হচ্ছে তোমার মিজোরাম, তারপর হচ্ছে এই যে কুমিল্লার এদিক দিয়ে কি আছে? ত্রিপুরা। ঠিক আছে, এই যে এই অঞ্চলগুলো আছে। ওকে, একটা সময় দেখবা যে আমাদের যে বর্তমান কুমিল্লার নাম বা কুমিল্লার পুরাতন যে নাম ছিল সেটার নাম কি ছিল? ত্রিপুরা ছিল। কারণ কি? বাংলাদেশ কত সালে হয়? বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। তার আগে ছিল পাকিস্তানের অংশ। কিন্তু 1971 সালের আগেও, যখন 1947 সাল, কত সাল? 1947 সালে পাকিস্তান নামক কোনো দেশ ছিল না। এই যে বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সবগুলো একসাথে কি ছিল? সবগুলো একসাথে ছিল হচ্ছে ভারত উপমহাদেশ। তখন এই কুমিল্লা নামে কোনো অঞ্চল ছিল না, এই কুমিল্লার নাম ছিল কি? এই ত্রিপুরা। ওকে, যখন তোমাদেরকে যে পুরাতন নামগুলো পড়াবো তখন আরো বিস্তারিত পড়িয়ে দিব এটা। ওকে, মিফতাতুল সুন্দর করে লিখে দিয়েছে যে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? এটা তো অলরেডি তোমরা জানো। সীমান্তবর্তী জেলা হচ্ছে তোমার 32টি। ভারতের সাথে 30টি, আর মিয়ানমারের সাথে কয়টি হবে? 3টি হবে। ওকে, এইবার চলো বাংলাদেশের উপকূলীয় জেলা। আচ্ছা, আমিত্রে ম্যাপ।
আচ্ছা, তোমরা বলতেছো যে হচ্ছে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো কিভাবে মনে রাখবে। আচ্ছা, তোমাদেরকে সেভেন সিস্টার্সের রাজ্যগুলো মানে যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত আছে, ঠিক আছে, যে রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত আছে, এটার সুন্দর একটা টেকনিক আমি তোমাদেরকে বলে দেই, ঠিক আছে। এই যে প্রথমে মনে রাখবা আমি মেত্রী, আমি মেত্রী, ওকে, আমি মেত্রী, আরেকটা হচ্ছে অনাম। তোমরা সমাস পড়ছো না, সমাস বা হচ্ছে উপসর্গ যখন পড়ছো যে অনাম, নাম নেই যার, তাকে কি বলা হয়, অনাম, ঠিক আছে। আর আমি মেত্রী, আমি মেত্রী মানে এই যে সেভেন সিস্টার্সের এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত আছে, ঠিক আছে, বাংলাদেশ সীমান্ত আছে। আর অনামের সাথে কি বাংলাদেশের সীমান্ত নেই, ওকে। তো এখানে দেখো এই যে এই অতে হচ্ছে আসাম, এই মেতে হচ্ছে মেঘালয়, সরি এখানে আমি হবে, ঠিক আছে, এই মতে হচ্ছে মিজোরাম, আর এই মেতে হচ্ছে মেঘালয়, আর ত্রিতে হচ্ছে কি ত্রিপুরা, ঠিক আছে। এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত আছে। আরেকটা সীমান্ত সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, ঠিক আছে। একজন বলছো যে 5টি রাজ্যের সাথে, 5টি রাজ্য হবে না, কারণ কি পশ্চিমবঙ্গ বা কলকাতা এটা ভারতের সেভেন সিস্টার্স রাজ্যতে পড়ে না। তো সেভেন সিস্টার্সের কয়টি রাজ্যের সাথে আছে, 4টি রাজ্যের সাথে। কয়টি রাজ্যের সাথে, 4টি রাজ্য, ওকে। আশা করি ভারতের মোট 5টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। কয়টি রাজ্য, 5টি রাজ্য। এই 5টি রাজ্যের মধ্যে 4টি রাজ্য হচ্ছে সেভেন সিস্টার্সের, একটি রাজ্য সেভেন সিস্টার্সের না, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতা। সবচেয়ে বড় যে রাজ্যটা পশ্চিমবঙ্গ বা কলকাতা সেভেন সিস্টার্সের অংশ না। সেভেন সিস্টার্সের যে অংশ সেটা হচ্ছে বাকি 4টা পশ্চিমবঙ্গ বাদে যেটা থাকে, যেমন কি আমি মেত্রী, আমি মেত্রী মনে রাখবা কি আমি মেত্রী দিয়ে, আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, মেতে হচ্ছে মেঘালয়, ত্রিতে হচ্ছে ত্রিপুরা। মানে এই 4টার সাথে সীমান্ত বাংলাদেশের আছে, ঠিক আছে। এই 4টা সীমান্ত বাংলাদেশের সাথে আছে, আর যেগুলো কি সেভেন সিস্টার্সের অংশ। আর যেগুলোর সাথে নেই, সেভেন সিস্টার্সের রাজ্য কয়টা, 7টা। বাকি যেগুলোর সাথে নেই, বাকি 3টা নাম হচ্ছে, অতে হচ্ছে অরুণাচল, ঠিক আছে, অতে কি অরুণাচল, লিখে দিই আমি এখানে অরুণাচল, অরুণাচল, নাতে হচ্ছে নাগাল্যান্ড, নাগাল্যান্ড। এটা আমি ভাবছিলাম যে পরবর্তীতে বিস্তারিত ক্লাসে তোমাদেরকে নিব, কিন্তু জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে আমি বলে রাখছি, ঠিক আছে। এটা আরো সুন্দর করে ক্লাসে পরবর্তীতে আবার নিব, পেট বিচের ক্লাসও নিব। তো মতে কি, মতে হচ্ছে তোমার মণিপুর, ওকে, মণিপুর, ঠিক আছে। এই যে এই 3টা রাজ্য, এইখানে কয়টা রাজ্য, 4টা রাজ্য আর 3টা রাজ্য, এই মোট কয়টা হয়েছে, 7টা রাজ্য। এই 7টা রাজ্যকে কি বলা হয়, সেভেন সিস্টার্স, ঠিক আছে। এই যে আসাম, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, নাগাল্যান্ড আর হচ্ছে মণিপুর, আমি মেত্রী, অনাম, ঠিক আছে। এইভাবে 7টা রাজ্য মনে রাখবা। এই 7টা রাজ্যকে কি বলা হয়, 7টা রাজ্যকে বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স। আর আমি মেত্রী মানে আমি মেত্রীতে কি, এই যে আমি মেত্রীর যে 4টা রাজ্য, এটার সাথে বাংলাদেশের সীমানা আছে। অনামের যে 3টা রাজ্য, অনাম মানে হচ্ছে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, এই 3টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই। জাস্ট এখানেই শেষ, ঠিক আছে, আর কোনো কনফিউশন যাতে না থাকে। আচ্ছা, অনেকে অনেক বইতে অনেক রকমের সিস্টেম থাকে, তোমরা এইভাবে মনে রাখতে পারো। আমি মেত্রী মানে কিভাবে মনে রাখবে, আমি মেত্রী অনাম, ঠিক আছে। প্রথম লাইনে আমি মেত্রী, তারপর হচ্ছে অনাম, মানে এই যে 2টা লাইন একসাথে মিলালে সেভেন সিস্টার্সের সবগুলো রাজ্য তুমি পেয়ে যাবে। এক্সট্রা সুবিধাটা কি, আমি মেত্রী মানে এটির সাথে বাংলাদেশের সীমান্ত আছে, আর অনামের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই, জাস্ট। আর একটা রাজ্য আছে ভারতের সাথে সীমান্ত, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা কলকাতা। এটা তো এমনিতেই মনে থাকবে, ওকে। আশা করি আর কোনো কনফিউশন থাকবে না, ওকে। 13 হচ্ছে 19, 13 সবাই কারেক্ট আনসার দিয়েছো, সবাই কারেক্ট আনসার। তোমরা চাইলে এটা লিখে রাখতে পারো আমি মেত্রী নাম। আর পরবর্তীতে যখন আমরা আরো বিস্তারিত ক্লাস দেবো মানচিত্রের পেট বেছে, তখন আরো বিস্তারিতভাবে এটা সুন্দর করে পড়িয়ে দিব, ওকে। বাংলাদেশের উপকূলীয় জেলা, অনেকে কারেক্ট আনসার দিচ্ছ যে হচ্ছে কি 39, এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। উপকূলীয় জেলা মানে হচ্ছে বাংলাদেশের দক্ষিণে কি, দক্ষিণে হচ্ছে তোমার বঙ্গোপসাগর না, এই যে দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের এদিক দিয়ে হচ্ছে যে জেলাগুলো আছে বাংলাদেশের, এগুলোকে বলা হয় হচ্ছে উপকূলীয় জেলা। যেমন হচ্ছে তোমার সাতক্ষীরা আছে, তারপর হচ্ছে বাগেরহাট আছে, তারপর হচ্ছে বরিশালের যে অঞ্চলগুলো আছে, পিরোজপুর যেগুলো আছে, তারপর চট্টগ্রামের কিছু জেলা আছে, কক্সবাজার, এগুলোকে কি বলা হয় উপকূলীয় জেলা। এমন উপকূলীয় জেলা হচ্ছে মোট 19টি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওকে। আচ্ছা, অলরেডি তোমাদেরকে বলে দিলাম যে বাংলাদেশের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সর্বাধিক জেলা যুক্ত আছে। এটা দ্রুত আনসার করে ফেলো তো, বাংলাদেশের কোন রাজ্যের সাথে সর্বাধিক জেলা যুক্ত আছে। অলরেডি কিন্তু তোমাদেরকে এটা আমি বলছি, অলরেডি কিন্তু তোমাদেরকে এটা আমি বলে দিলাম যে বাংলাদেশের কোন জেলার সাথে সর্বাধিক রাজ্য আছে। দ্রুত কমেন্ট করে ফেলো, দ্রুত।
আশা করি আজকের ক্লাস করার পরে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না এটা নিয়ে। ওকে ওকে, সি 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 পশ্চিমবঙ্গ, ঠিক আছে 10। ওকে, পশ্চিমবঙ্গ 10, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা জিনিস তোমরা একটু ভালো করে মনে রাখবা যে সবচেয়ে বেশি রাজ্য মাঝখানে তো আমাদের তো মোট 5টি রাজ্য, তাই না? 5টি রাজ্য থেকে সবগুলো মনে রাখতে পারে। যেমন পশ্চিমবঙ্গের সাথে হচ্ছে 10টি, মানে সবচেয়ে বেশি। ত্রিপুরাতে হচ্ছে 8টি, এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। এভাবে দ্বিতীয় তৃতীয় এগুলো মনে রাখতে পারে। তুমি সবচেয়ে বেশি যেটা এটা মনে রাখবা, আর সবচেয়ে কম যেটা এটা মনে রাখবা। সবচেয়ে কম হচ্ছে মিজোরাম। মিজোরামে কয়টি রাজ্যের সাথে আছে? মিজোরামে হচ্ছে তোমার 3টি রাজ্যের সাথে আছে। কয়টি রাজ্যের সাথে? 3টি রাজ্যের সাথে। ওকে ওকে, সবাই কারেক্ট আনসার দিয়েছে। ওকে, আসামে হচ্ছে কয়টি? 4টি। জাস্ট এতটুকু, সবগুলো মনে রাখা লাগবে না। তোমার যদি ইচ্ছে হয় যে সবগুলো মনে রাখবা, সিরিয়াল অনুযায়ী তুমি হচ্ছে সাজাতে পারো। কিন্তু যেটা অবশ্যই মনে রাখবা যে পশ্চিমবঙ্গের সাথে সবচেয়ে বেশি রাজ্য 10টি, আর সবচেয়ে কম রাজ্য হচ্ছে মিজোরামের সাথে, সেটা কয়টি? 3টি রাজ্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। আচ্ছা, বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলাই সীমান্তবর্তী? বাংলাদেশের কোন বিভাগের, মানে বাংলাদেশে 8টা বিভাগ না, এমন কিছু বিভাগ আছে বা এমন একটা বিভাগ আছে যার সবগুলো জেলাই হচ্ছে সীমান্তবর্তী জেলা, মানে সবগুলো জেলার সাথে ভারতের সীমান্ত আছে। এইটার আনসারটা দেখি কে কে দিতে পারো। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা দ্রুত এটার একটু আনসারটা দাও তো। এটা কারা কারা জানো যে বাংলাদেশের কোন জেলার সবগুলো বিভাগই বাংলাদেশের কোন বিভাগের সবগুলো জেলাই হচ্ছে সীমান্তবর্তী জেলা? দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। আজকে তো লাইভ ক্লাসে আছো, এই যে এই ম্যাপটা, ঠিক আছে। আরেকটা ম্যাপ আমার এখানে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কে কি বই কিনছো আমি জানি না, কিন্তু অবশ্যই এই যে এই একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, আরেকটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ম্যাপ বা হচ্ছে আন্তর্জাতিক ম্যাপ। দুইটা ম্যাপ তোমরা কাইন্ডলি দয়া করে তোমরা কিনে রাখবা। এই দুইটা ম্যাপ তোমার পড়ার কোনো দরকার নাই, তুমি জাস্ট আমি তোমাকে দেখাই যে ম্যাপটা তুমি কিভাবে পড়বা। আমি অ্যাডমিশন টাইমে, যখন আমার অ্যাডমিশন টাইম ছিল, এই যে এই ম্যাপ, বিশেষ করে আমার ম্যাপ পুরোটা মুখস্থ ছিল। এখন আমার মুখস্থ, মানে অ্যাডমিশন টাইমে আমি পুরো ম্যাপ মুখস্থ করে ফেলছিলাম, কিন্তু ওইভাবে মুখস্থ করা লাগবে না। তুমি সারাদিন বসে পড়বা এভাবে না, ম্যাপ পড়ার কিছু নিয়ম আছে, তুমি তোমার পড়ার টেবিলের সামনে টানিয়ে রাখবা, ঠিক আছে। তো আমার ম্যাপ দুইটা ছিল, একটা হচ্ছে টেবিলের সামনে টানিয়ে রাখতাম, আরেকটা হচ্ছে তোমার, আমার বেশিরভাগ অভ্যাস ছিল হচ্ছে আমি শুয়ে শুয়ে পড়তাম। তো শুয়ে শুয়ে যখন অবসর টাইমে বসে থাকতাম, এভাবে বসে বসে দেখতাম যে ম্যাপের কোন জায়গায় কি, মানে আমি শিখার জন্য কোনো সময় দেখতাম না, আমি দেখতাম হচ্ছে জাস্ট কিউরিসিটি, মানে জানার জন্য। তো দেখো বাংলাদেশের যে 8টি বিভাগ, ঠিক আছে, 8টি বিভাগ তো তুমি একসাথে পড়তে পারবে না। ধরো আজকে তোমার ইচ্ছে হলো যে আমি আজকে সিলেট বিভাগ সম্পর্কে জানবো, তুমি জাস্ট মানচিত্রে সিলেট বিভাগ দেখবে একদিন, আজকের দিন বা হচ্ছে 2 দিন তুমি শুধু সিলেট বিভাগ দেখবে। সিলেট বিভাগে কি কি আছে? এই যে 4টি জেলা, বাংলাদেশের সবচেয়ে কম জেলা 2টা বিভাগ আছে, একটা হচ্ছে সিলেট বিভাগ আর একটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আর ময়মনসিংহ হচ্ছে সবচেয়ে পরবর্তী, মানে বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আর সিটি কর্পোরেশনের দিক দিয়ে সর্বশেষ সিটি কর্পোরেশন বা 12তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ। তো দেখো সিলেট বিভাগে যে 4টি জেলা, তুমি 4টি জেলা জাস্ট মুখস্থ করে ফেলবে এখানে, যে এদিকে হচ্ছে তোমার হচ্ছে সিলেট, এখানে হচ্ছে তোমার মৌলভীবাজার, হবিগঞ্জ আর হচ্ছে সুনামগঞ্জ, এই 4টা জেলা মুখস্থ করলা। তারপরের দিন তুমি ময়মনসিংহের হচ্ছে 4টা জেলা মুখস্থ করলা, যে ময়মনসিংহে কি কি আছে? 4টা জেলা আছে, একটা হচ্ছে নেত্রকোনা আছে, মাঝখানে হচ্ছে তোমার ময়মনসিংহ, তারপরে এদিকে হচ্ছে জামালপুর, আর এদিকে হচ্ছে তোমার শেরপুর। জাস্ট এইভাবে দেখো তুমি 2টা বিভাগের জেলা কিন্তু 2 দিনে মুখস্থ করে ফেলছো। তারপরে তুমি এখানে রংপুর বিভাগটা পড়লা। রংপুর বিভাগের ক্ষেত্রে যে জেলাগুলো আছে তোমার নীলফামারী আছে, তারপরে পঞ্চগড় আছে, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রংপুর নিজেই তো আছে। তো এই যে এভাবে যখন তুমি জেলাগুলো মুখস্থ করবা, তখন দেখবা যখন তোমাকে আমি নদ নদীর চ্যাপ্টার পড়াবো, যখন আমি তোমাকে বলবো যে এই যে তিস্তা নদী হচ্ছে তোমার নীলফামারী দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তখন তোমার মাথায় ভাসবে যে নীলফামারী তো ওই যে রংপুরের ওই সাইড দিয়ে। তারপর যখন আমি তোমাকে বলবো ব্রহ্মপুত্র নদী এদিক দিয়ে প্রবেশ করছে, তখন তোমার জন্য বিষয়গুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। এই জন্য অবশ্যই মানচিত্র নিয়ে প্রতিদিন একটা একটা করে বিভাগ পড়বা, ঠিক আছে। তারপরে দেখো এই যে মানচিত্রের ছোট ছোট করে কিন্তু এখানে লেখা আছে। এখানে দেখো এই যে দিনাজপুর যে জেলাটা, দিনাজপুরের যে জেলাটা, এখানে দেখো সুন্দর করে দিনাজপুরে কি কি আছে, মানে বিখ্যাত যে জিনিসগুলো। দিনাজপুরের হচ্ছে কান্তজির মন্দির আছে, তারপর হচ্ছে রংপুরে হচ্ছে তোমার পাট চাষ হয়, সবচেয়ে বেশি তামাক চাষ হয়, যে এই জিনিসগুলো হচ্ছে তুমি এখান থেকে দেখে রাখবা, ঠিক আছে। তারপর এখানে দেখো বগুড়ায় কি কি আছে, মহাস্থানগড় আছে, পুনর্বর্ধন, এই যে এই জিনিসগুলো এখানে দেয়া। তারপরে হচ্ছে তোমার
চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে তোমার সোনা মসজিদ আছে। এই যে ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে করে পড়বা, ডেলি দেখবা, তখন দেখবা সাধারণ জ্ঞানে তুমি মিনিমাম 30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলে দিলাম, তুমি যদি জাস্ট ম্যাপটাও পড়তে পারো ভালো করে আর এমসিকিউ প্র্যাকটিস করো, তুমি মিনিমাম 30 থেকে 25 পাবা মিনিমাম। ওকে, তো দুইটা ম্যাপ, যারা যারা ম্যাপ কিনো নাই তারা অবশ্যই ম্যাপ কিনে নিবা। ওকে, যারা ম্যাপ কিনো নাই অবশ্যই ম্যাপ জাস্ট সাজায় রাখবা, পড়তে হবে না, ডেলি দেখবা, মুখস্থ করা লাগবে না, জাস্ট ডেলি দেখবা ম্যাপের মধ্যে কি আছে। তুমি যখন এক নাগারে একটা ম্যাপ 10 দিন দেখবা, তোমার মাথাতে এটা এমনিতে ঢুকে যাবে, কিছু কিছু জিনিস মুখস্থ করা লাগে না, দেখতে দেখতে এমনিতে মুখস্থ হয়ে যায়। ওকে, চলো নেত্রকোনা, সুমাইট জান্নাত বলছে হ্যাঁ নেত্রকোনা, তোমাদের নেত্রকোনার বালিশ মিষ্টি খুব সুন্দর, নেত্রকোনা, তারপর ওই দিক দিয়ে হচ্ছে নান্দাইল, তারপর আরেকটা সুন্দর জায়গা আছে ভারতের সাথে। আমি মোটামুটি চেষ্টা করেছি বাংলাদেশের সবগুলো জেলা, মানে মোটামুটি সবগুলো এখনো পর্যন্ত শেষ হয় না, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে আমার ঘোরা হয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবা অ্যাডমিশনের পরবর্তী সময়, এখনো আবার তোমরা ঘুরতে চাও না, যে ভাইয়া বলছে যে ঘুরতে যেতে হবে, ঘুরতে যাবে না। আমি অ্যাডমিশনের আগে কিন্তু ঘুরি না, আমি ইউনিভার্সিটিতে আসার পরে দেখবা প্রচুর অপরচুনিটি, তোমার অনেক ফ্রেন্ড সার্কেল হবে, সবার সাথে ঘুরতে পারবা। তারপরে দেখা যাচ্ছে এখন তো তোমরা কলেজে পড়ো, তোমার ওই রকম হচ্ছে পরিচিতি নাই। যদি তুমি আমার কথা বলো, যে বাংলাদেশে তুমি যে কোনো জায়গার কথা বলো, 64টা জেলায় আমার হচ্ছে ফ্রেন্ড আছে, কারণ ইউনিভার্সিটিতে তোমার এক একজন এক এক জায়গা থেকে আসে, ঠিক আছে? তো তখন তুমি সুন্দর করে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন এই পরবর্তীতে ঘোরার জন্য এখন হলো ভালো করে তোমাকে পড়াশোনাটা করতে হবে, এই 3-4টা মাসে একটু কষ্ট করা লাগবে। তো দেখো এটার আনসার অনেকেই দিছ যে ডি। ওকে, তো অলরেডি বলে দিলাম যে অপশনের উত্তর কি হবে, ডি হবে। একটা হচ্ছে তোমার সিলেট, আর একটা হচ্ছে কি ময়মনসিংহ। অনেকে কি বলে জানি না, যারা হচ্ছে ময়মনসিংহের তারা হচ্ছে তোমার ময়মনসিংহ বলে, আর যারা হচ্ছে তোমার ময়মনসিংহের বাইরে তারা হচ্ছে মমিসিংহ বলে, ঠিক আছে? তো এটার আঞ্চলিক ভাষা কিন্তু এটাকে মমিসিংহ বলে, বিশেষ করে আমাদের এদিক দিয়ে হচ্ছে মমিসিংহই বলে, মমি সিংহ বলে না, শুধু মমিসিংহই বলে। আমার বাসা হচ্ছে নরসিংদীতে, তো নরসিংদীর এদিকে এটা হচ্ছে তোমার মমিসিংহ বলে, ঠিক আছে? তো নরসিংদীর কেউ থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে ভাই আমি হচ্ছে নরসিংদী থেকে আসছি। আচ্ছা চলো, তো এই যে ময়মনসিংহের 4টি জেলা, একটা হচ্ছে তোমার ময়মনসিংহ নিজেই একটা জেলা, তারপরে হচ্ছে তোমার নেত্রকোনা আরেকটা জেলা, তারপরে এই পাশ দিয়ে হচ্ছে আরেকটা জেলা হচ্ছে জামালপুর, আরেকটা হচ্ছে তোমার শেরপুর। এই 4টি জেলার সাথে কি ভারতের সীমান্ত আছে। আর সিলেট নিজেও একটা জেলা, এটার সাথে ভারতের সীমান্ত আছে। তারপর হচ্ছে তোমার সিলেটের আরেকটা আছে সুনামগঞ্জ, এই যে টাঙ্গর হাওর দেখো না তোমরা, এই যে সুনামগঞ্জ, এই টাঙ্গর হাওর। তারপর আরেকটা বড় সিমেন্টের কারখানা আছে, যেমন ছাতক সিমেন্ট কারখানা, এটাও কি সিলেটের সুনামগঞ্জে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার মৌলভীবাজার, যেখানে হচ্ছে সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশে, ঠিক আছে? চায়ের রাজধানী বলা হয়। তারপরে হচ্ছে তোমার হবিগঞ্জ হচ্ছে তোমার, এটার সাথে ভারতের সীমান্ত আছে। এই হবিগঞ্জে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, যেটাকে বলা হয় কি বানিয়াচং, এই হবিগঞ্জে অবস্থিত। তো এইভাবে যখন তুমি ইনফরমেশনগুলো জানবা, দেখবা তোমার বাংলাদেশ বিষয়গুলো এমনিতেই শেষ হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কি হবে, বি আর সি। তো অপশনে ডি আছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে ডি হবে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই এবার। এই যে এইবার হচ্ছে তোমাদের জন্য একটু টুইস্ট পার্ট। বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? আমি হচ্ছে এই ক্লাসটা জাস্ট তোমাদেরকে স্যাম্পল হিসেবে এখন এটা দিচ্ছি, এটা পেড ব্যাচ হচ্ছে আমি আরো বিস্তারিত আরো সুন্দর করে ক্লাসটা তোমাদেরকে নিব, যে বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, পৃথিবীটা হচ্ছে কিভাবে সুন্দর করে যে পড়া যায়। তোমরা যারা ভূগোল পড়ছো, এইচএসসিতে যারা ভূগোল পড়ছো, তারাও আফসোস করবা যে তোমাদের যদি ভূগোলটা ওই সময় আমি পড়াতে পারতাম, এটা তোমরা আফসোস করবো যখন হচ্ছে আমি তোমাকে পৃথিবীটা পড়াবো, ঠিক আছে? তো পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, এইটা পড়ানোর আগে আমি তোমাকে আগে পৃথিবীটা চেনাই, তারপর হচ্ছে পড়াবো পৃথিবী কোন গোলার্ধে। ওকে, তো চলো সবার প্রথমে হচ্ছে ভালো করে নোটিস করবো, আমি পৃথিবীটা আঁকি আগে। ওকে, এই যে পৃথিবীটা আমি আঁকলাম, আচ্ছা এটা এইভাবে আঁকলে হচ্ছে বেশি সুন্দর হয় না, আমি একটু সুন্দর করে গোল করে এঁকে দিই। ধরো হচ্ছে এটা পৃথিবী, আচ্ছা একটু কালারটা এটা চেঞ্জ করে নেই, এটার কারণে হচ্ছে অনেকে বুঝবে না কালারটা, সরি। এবার হচ্ছে সুন্দর করে দেখতে পারবে তোমরা। ওকে, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? তো এই যে পৃথিবী কি, আমাদের পৃথিবী তো গোলাকার। তোমাদেরকে আমি মানচিত্রের দিক কিভাবে চেনাইছি, যে মানচিত্রে হচ্ছে তোমরা কি দেখবে, দুইটা দিক দেখবে। পৃথিবীকে যদি আমরা মাঝখান থেকে এভাবে একটা টান দিই, ওকে, তো
আমি তোমাদেরকে কিন্তু বলছি যে দিক কিভাবে নির্ণয় করতে হয়। উপরে হচ্ছে নর্থ উত্তর, এই পাশে হচ্ছে সাউথ, এই পাশে হচ্ছে তোমার ইস্ট পূর্ব, এই পাশে হচ্ছে ওয়েস্ট। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে যখন পড়াবো আরও খুব সুন্দরভাবে বিস্তারিত পড়ে দিব। তো এবার আপাতত জাস্ট কিছু তোমাদেরকে আমি ইনফরমেশন দিয়ে রাখি, ঠিক আছে? তো পৃথিবীকে যদি আমরা এইভাবে দুইটা ভাগে ভাগ করি, নিচের যে ভাগ পৃথিবীর, এটাকে বলা হয় কি দক্ষিণ গোলার্ধ। কি গোলার্ধ? দক্ষিণ গোলার্ধ। আমি এখানে লিখে দেই দক্ষিণ গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। সাধারণ জ্ঞান যে এত সুন্দর এত মজা করে পড়া যায় তুমি কল্পনা করতে পারবে না। জাস্ট তুমি বাইরের ক্লাসগুলো করবা, তারপরে তুমি বলবা যে আর সাধারণ জ্ঞান আসলে তোমার কাছে কেমন লাগে। ওকে, কারণ মুখস্থর বিষয়টা আসলে একটু অদ্ভুত। তুমি যখন বিষয়গুলো একটু বুঝে বুঝে পড়বা এমনিতেই মনে থাকবে তোমার। তো দেখো, এটাকে বলা হয় নিচেরটাকে হচ্ছে দক্ষিণ গোলার্ধ, উপরে হচ্ছে কি উত্তর গোলার্ধ। ওকে, তো পৃথিবীকে এভাবে হচ্ছে মাঝখানে দুইটা ভাগে ভাগ করছে। তুমি জানো একটা যে শূন্যর যে তোমরা ব্যাসার্ধ বা পুরাটা যে শূন্য থাকে, এটাকে কত বলা হয়? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো মানে আমি এখন কত ডিগ্রি? ধরো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছি। যদি তুমি যদি আমাকে বলো যে ভাই আপনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরেন, তাহলে আমি কি করব? আমি এইভাবে ঘুরে পুরাটা আবার কিন্তু এইভাবে আসবো, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে কি পুরাটা 0 হয়ে যায়। ওকে, তো দেখো পৃথিবীকে যখন এভাবে মাঝখান থেকে তোমার হচ্ছে কাটা হয়েছে, ঠিক আছে? উপরে একটা উত্তর গোলার্ধ, নিচেরটা কি দক্ষিণ গোলার্ধ। তারপরে পৃথিবীকে আলাদা আলাদা করে কি করে? আলাদা আলাদা করে হচ্ছে তোমার কত ডিগ্রি? এইভাবে উপরের দিকে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, ধরো নিতে নিতে কয়টা করে? মোট 90টা দাগ দিছে। কয়টা ডিগ্রি? 90টা, মানে 90টা কাল্পনিক রেখা। উপরের দিকে উত্তরের দিকে 90টা কাল্পনিক রেখা, নিচের দিকে কয়টা কাল্পনিক রেখা? 90টা কাল্পনিক রেখা এভাবে আঁকছে। ওকে, আমি 90টা দিলাম না, জাস্ট হচ্ছে তোমাকে আমি বোঝাচ্ছি। তো উপরের দিকে 90টা, নিচের দিকে হচ্ছে 90টা, মোট কয়টা? 180টা। এটা মোটটা হিসাব করা লাগবে না, জাস্ট উপরে 90টা নিচে 90টা। তো উপরের দিকে যে রেখাগুলো, এই যে প্রত্যেকটা যে কাল্পনিক রেখা, বিজ্ঞানীরা এটা পৃথিবীকে আলাদা করে অঞ্চলে ভাগ করার জন্য যে কাল্পনিক রেখাগুলো আঁকছে, এই যে এই রেখাগুলো যেগুলো হচ্ছে শুয়ে আছে এভাবে আড়াআড়ি, এগুলোকে বলা হয় কি রেখা? অক্ষাংশ রেখা। কি রেখা? অক্ষাংশ। ওকে, এখানে লিখে দিচ্ছি আমি, এই যে এইগুলোকে বলা হয় হচ্ছে তোমার অক্ষাংশ রেখা। এই যে আড়াআড়ি যে রেখাটা, এই যে এই আড়াআড়ি রেখাটা, এটাকে বলা হয় হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ রেখা। ওকে, অক্ষাংশ রেখা। তো এইবার দেখো, আর পৃথিবীকে কিন্তু আরো আবার এই যে লম্বালম্বি, তো আরেকটা মানচিত্র দেখাই দেই। এই যে আশা করি অক্ষাংশ রেখা কোনটা এটা তোমরা বুঝতে পারছো। এবার তোমাদেরকে আমি দেখাই দিই যে কোনটাকে হচ্ছে দ্রাঘিমা অংশ বলা হয়। ধরো এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীতে আমি একটা করলাম, এখানে একটা দাগ দিলাম, দেওয়ার পরে এই যে দাগটা, এটাকে বলা হয় কি? অক্ষাংশ রেখার দাগ। আর লম্বালম্বি ভাবে যে দাগটা দেওয়া হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার দ্রাঘিমা অংশ। ঠিক আছে, এই যে দ্রাঘিমা অংশ, এখান থেকে হচ্ছে 0, তারপরে যেভাবে 1 2 এভাবে করে হচ্ছে কয়টা দাগ? 90টা দাগ করে যায়। ঠিক আছে, এই যে লম্বা, সহজে কিভাবে মনে রাখবা? লম্বা যে দাগটা থাকে, মানে দ্রাঘিমা অংশ, দতে হচ্ছে দ্রাঘিমা, দতে হচ্ছে দাঁড়িয়ে থাকে, এই লম্বাটা হচ্ছে দ্রাঘিমা। দ্রাঘিমা অংশ আমরা পরে যাব, আগে হচ্ছে অক্ষাংশটা শেষ করি। ওকে, তো এইবার দেখো উপরে কয়টি? উত্তর গোলার্ধে 90টি অক্ষাংশ রেখা আছে, দক্ষিণ গোলার্ধে মানে নিচের দিকে, এই যে এই দাগের পরে নিচের দিকে 90টি অক্ষাংশ আছে। তো এই যে 0 ডিগ্রি, এই যে রেখাটা, এটাকে বলা হয় কি 0, মানে 0 থেকে উপরে 90 নিচে দক্ষিণ। তো এই যে 0 ডিগ্রি রেখাটা, এটার কিন্তু একটা নাম আছে আলাদা, যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রচুর আসে। সেটা নাম হচ্ছে তোমার নিরক্ষ রেখা। কি রেখা? নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা, বিষুব রেখা, বিষুব রেখা, মহাবৃত্তান্ত। এক একজন একাধিক নামে থাকে, অবশ্যই তোমাকে 3টা নাম মুখস্থ রাখতে হবে। এই যে এই একটা জিনিসের নামে নিরক্ষ রেখাও বলে, বিষুব রেখাও বলে, মহাবৃত্তান্ত রেখাও বলে। ঠিক আছে, কিন্তু তোমার বইতে সুন্দর করে দেওয়া থাকবে, সাধারণ জ্ঞানের যে অ্যাজ ইউজুয়াল বইগুলো আছে বাজারে, এই যে 0 ডিগ্রি যে রেখাটার নাম, এটার নাম বলবে তারা হচ্ছে নিরক্ষ রেখা, বিষুব রেখা, মহাবৃত্তান্ত রেখা। স্পেসিফিক্যালি যদি তুমি জানতে চাও, এটাকে বলা হয়, এই 0 ডিগ্রির যে রেখাটা, এটাকে বলা হয় বিষুব রেখা বা মহাবৃত্তান্ত রেখা। নিরক্ষ রেখা শুধুমাত্র 0 ডিগ্রিকে নিরক্ষ রেখা বলা হয় না। নিরক্ষ রেখা মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে কত ডিগ্রি, যে এই 0 ডিগ্রির দাগটা আছে না, এটা থেকে 5 ডিগ্রি, কত? 5 ডিগ্রি উত্তর, 5 ডিগ্রি দক্ষিণ, মানে এই যে 5 ডিগ্রি উত্তর দক্ষিণের যে অঞ্চলটা আছে না,
মানে উপরে হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, এই 5 ডিগ্রি উত্তর দক্ষিণ পর্যন্ত যে অঞ্চলটা লাল অঞ্চলটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার নিরক্ষরেখা। এই নিরক্ষরেখাতে সূর্য সারা বছর কিরণ দেয়। কি করে? সারা বছর কিরণ দেয়। সারা বছর কিরণ দেওয়ার কারণে এই যে এই অঞ্চলে পৃথিবীর যে দেশগুলো আছে সেই দেশগুলোতে সারা বছর গরম থাকে, প্রতিদিন বিকেলে বৃষ্টি হয়। ঠিক আছে, যেমন তোমার মালয়েশিয়া, তারপরে হচ্ছে আরো আফ্রিকার কিছু কিছু দেশ আছে। দেখবা তুমি যারা বিশেষ করে দেখবা তোমাদের আত্মীয় স্বজন বা কেউ যারা মালয়েশিয়া থাকে, সে মালয়েশিয়াতে দেখবা তোমার প্রতিদিন মানে সারা বছর কিন্তু গরম থাকে, ঋতু একটা থাকবে। এই যে নিরক্ষরেখার অঞ্চলগুলো, এখানে কি ঋতু থাকবে? একটা ঋতু, সেই ঋতু হচ্ছে তোমার গ্রীষ্মকাল। আর এখানে হচ্ছে তোমার প্রতিদিন বিকেলবেলা বৃষ্টি হবে। যারা মালয়েশিয়াতে থাকে তুমি জিজ্ঞেস করে দেখবা তাদেরকে যে আপনাদের এখানে সারা বছর কি গরম থাকে, তারা বলবে দেখবে হ্যাঁ গরম থাকে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস জিজ্ঞেস করবা যে প্রতিদিন বিকেলে বৃষ্টি হয় কিনা, দেখো তারা বলবে বৃষ্টি হয়। ওকে, তো এটা হচ্ছে 0 থেকে 5 ডিগ্রি উত্তর, 0 থেকে 5 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, 0 থেকে 5 ডিগ্রি নর্থ, আর 0 থেকে 5 ডিগ্রি সাউথ। ঠিক আছে, এই দুইটাকে বলা হয় হচ্ছে নিরক্ষরেখা। আর 0 ডিগ্রি যে রেখাটা, এটাকে বলা হয় বিষুব রেখা, মহাবৃত্ত রেখা, আবার চাইলে নিরক্ষরেখাও বলা যায়। স্পেসিফিক্যালি মনে রাখবে, জাস্ট এই কনসেপ্টটা থেকে তুমি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন পাবে একটা 100%, তুমি গ্যারান্টি সহকারে লিখে রাখো। ঠিক আছে, তারপরে আরো 2টা রেখা তোমাকে পড়তে হবে। জাস্ট এই 2টা রেখা পড়লে এই পৃথিবী শেষ, আর কিচ্ছু পড়া লাগবে না। জাস্ট এই যে নিরক্ষরেখা কোনটা, বিষুব রেখা কোনটা, মহাবৃত্ত রেখা কোনটা, এটা জাস্ট পড়বা। এখান থেকে একটা প্রশ্ন আসবে, আরেকটা প্রশ্ন আসবে, আর 2টা প্রশ্ন আসবে। সেটা হচ্ছে আমি দেখিয়ে দিই তোমাদেরকে, যে এইখান থেকে এই যে 23.5 ডিগ্রি, যখন আমরা এই যে 0 থেকে 1 2 3 4 করে যাব, 23.5 কত, 23.5, এই যে 23.5 ডিগ্রি উত্তর, কি উত্তরে 23.5, দক্ষিণ দিকেও সেম 23.5, কত দক্ষিণ দিকেও সেম 23.5 এর যে দাগটা বা হচ্ছে যে রেখাটা, অক্ষাংশের যে রেখাটা আছে, দুইটার আলাদা আলাদা নাম আছে। উত্তরের যেটা, এটার নাম হচ্ছে তোমার কর্কট ক্রান্তি। কি কর্কট ক্রান্তি, এখানে লিখে দেই কর্কট ক্রান্তি, খুবই গুরুত্বপূর্ণ। আর নিচের যেই দক্ষিণ গোলার্ধের যে 23.5 ডিগ্রি রেখা, এটার নাম হচ্ছে তোমার মকর ক্রান্তি। ঠিক আছে, মকর ক্রান্তি। আজকে আসলে এটার ক্লাস না, কিন্তু তারপরেও তোমাদেরকে জাস্ট বেসিক একটা ধারণা আমি দিয়ে রাখতেছি। 23.5 ডিগ্রির উপরের যেটা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি, আর দক্ষিণের যেটা, এটা হচ্ছে মকর ক্রান্তি। তুমি জাস্ট শুধু বাংলাটা শিখলেই চলবে না, পরীক্ষায় কিন্তু ইংরেজিতে আসবে, হয়তো কর্কট ক্রান্তি দেওয়া থাকবে, অথবা ট্রপিক অফ ক্যাপসিকর্ন, অথবা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার দেওয়া থাকবে। ঠিক আছে, কর্কট ক্রান্তি মানে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, আর মকর ক্রান্তির ইংরেজি যে নাম, সেটাকে বলা হয় ক্যাপসিকর্ন, ট্রপিক অফ। ওকে, তারপরে আরেকটা জাস্ট মনে রাখবা, সেটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। যে এইখানে যখন আমরা যাব 90 ডিগ্রি আগে 60 ডিগ্রি অক্ষাংশে আরেকটা রেখা আছে, উত্তরের গোলার্ধে মানে উপরের দিকে 60 ডিগ্রি অক্ষাংশের যে রেখাটা, সেটাকে বলা হয় হচ্ছে সুমেরু, সুমেরু। আর দক্ষিণ দিকের 60 ডিগ্রি অক্ষাংশের যে রেখাটা, সেটাকে বলা হয় হচ্ছে কুমেরু। জাস্ট এতটুকু, এর বাইরে আর একটা প্রশ্ন আসবে না। তুমি এতটুকু পড়ছো মানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন তোমার এটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই যে এই ইনফরমেশনগুলো, নিরক্ষরেখা, এই যে এই 0 ডিগ্রি অক্ষাংশকে কি বলা হয়? বিষুব রেখা, মহাবৃত্তান্ত রেখা। আর নিরক্ষরেখা মানে হচ্ছে 0 থেকে 16.5 ডিগ্রি উত্তর দক্ষিণ, এটাকে বলা হয় নিরক্ষরেখা। একটা কনসেপ্ট শেষ। তারপরের কনসেপ্ট হচ্ছে দক্ষিণ দিকের 23.5 ডিগ্রি যে রেখাটা, এটাকে বলা হয় মকর ক্রান্তি। আর উত্তর দিকের 23.5 ডিগ্রি যেটাকে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার কর্কট ক্রান্তি। আর উত্তর দিকের 60 ডিগ্রির যে রেখাটা, এটাকে বলা হয় সুমেরু, দক্ষিণ দিকের হচ্ছে কুমেরু। সহজে কিভাবে মনে রাখবা? উপরের দিকে যারা থাকে তাদের কি থাকে? সুনাম বেশি থাকে, এই জন্য উপরেরটাকে সুমেরু বলা হয়। আর নিচের দিকে যারা থাকে তাদের কি কুকর্ম যাদের বেশি থাকে, তাদেরকে কি বলা হয়? কুমেরু অঞ্চল 60 ডিগ্রি। ওকে, তো আশা করি জাস্ট এই যে এতটুকু কনসেপ্ট, এতটুকুর ভিতরে ক্লিয়ার। তো এই যে এই 23.5 ডিগ্রি যে অঞ্চল আছে, এই অঞ্চলে কি বাংলাদেশের কিন্তু অবস্থান। এই অঞ্চলে কি অবস্থান? বাংলাদেশের অবস্থান। একটা প্রশ্ন খুব বেশি দেখবা তোমাদের পরীক্ষায় আসে, যে বাংলাদেশের উপর দিয়ে কোন অক্ষাংশ রেখা প্রবেশ করেছে বা কোন অক্ষাংশ রেখা গিয়েছে, সেটার নাম হচ্ছে তোমার 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি। বাংলাদেশের অবস্থান কোথায়? এই যে এখানে বাংলাদেশের অবস্থান। ওকে, তারপরে এই যে পৃথিবীর উপরে যদি আমরা এভাবে একটা মানচিত্র বা দাগ আঁকি, দেখো এই যে এখানে তোমাদেরকে এবার লাস্ট বুঝিয়ে দেই। তোরা পৃথিবীর উপরে যদি আমরা এভাবে দিক আঁকি, বাংলাদেশের অবস্থান কোথায়? এই যে এখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান, মানে পৃথিবীর কোন গোলার্ধে? পৃথিবীর উত্তর গোলার্ধে। কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। ঠিক আছে, এই যে
এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এই যে পৃথিবীর এই যে এই অঞ্চলটা, এখানে হচ্ছে তোমার আমেরিকা, তারপর হচ্ছে কানাডা, মেক্সিকো। এই জন্য তাদের এটা কোন জায়গায়, পৃথিবীর পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে। যার কারণে এই যে আমেরিকান, তারপর হচ্ছে কানাডার যারা আছে তাদেরকে কি বলা হয়, পশ্চিমা বলা হয়। ওকে, এটা তোমাদেরকে পরবর্তীতে আবার বিস্তারিত ক্লাসে পড়াবো। আজকে জাস্ট হচ্ছে তোমাদেরকে একটা ধারণা দিলাম। তো এখানে দেখো, বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, বলো এবার। দক্ষিণ, পশ্চিম, পূর্ব নাকি হচ্ছে উত্তর পূর্ব, কোনটা হবে? এটার আনসারটা দাও তো একটু। আচ্ছা, ক্লাসটা খুব দ্রুতই শেষ করে দিব। তোমাদের আর 30টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? 30টা প্রশ্ন শেষ হলেই ক্লাসটা শেষ। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এটা নিয়ে ভয় পাচ্ছ, তোমাদের যখন হচ্ছে পেট বিজে বিস্তারিত ক্লাসগুলো নেব, প্রত্যেকটা টপিক, এই যে এখন যে টপিকটা তোমাদেরকে দেখালাম, এটা তো একটা ক্লাসে না, এটা মিনিমাম 2টা থেকে 3টা ক্লাসে তোমাদেরকে আস্তে আস্তে পড়াবো। জাস্ট এখন তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? পেট বেঁচে এটা সুন্দর করে আস্তে আস্তে পড়িয়ে দিব তোমাদেরকে। তো দেখো, বাংলাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, এটা কি হবে উত্তর? ডি ডি ডি, উত্তর পূর্ব। ওকে, গ্রেট। কারণ কি, এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর এই যে বাংলাদেশটা হচ্ছে পৃথিবীর এই জায়গায় অবস্থিত। তো তোমাদেরকে আমি কি বলছিলাম, অবশ্যই শুধু যদি উত্তর থাকতো, শুধু উত্তর থাকলে উত্তর হইতো, ঠিক আছে? এখানে উত্তর আর পূর্ব স্পেসিফিকলি বললে বাংলাদেশ কোথায়, এই যে এদিকে হচ্ছে পূর্ব আর এদিকে হচ্ছে কি উত্তর। তো বাংলাদেশের অবস্থান কোথায় হবে, উত্তর পূর্ব, নর্থ আর হচ্ছে ইস্ট। ওকে, উত্তর পূর্ব গোলার্ধে বাংলাদেশের অবস্থান। যদি তোমাকে প্রশ্নতে বলা হয় যে অস্ট্রেলিয়া হচ্ছে এদিকে, তো অস্ট্রেলিয়ার অবস্থান কোথায় হবে, এদিকে হচ্ছে তোমার দক্ষিণ, এদিকে হচ্ছে পূর্ব। তো অস্ট্রেলিয়ার অবস্থান হচ্ছে সাউথ আর হচ্ছে ইস্ট, মানে কি দক্ষিণ পূর্ব অঞ্চলে, পৃথিবীর দক্ষিণ পূর্ব গোলার্ধে হচ্ছে অস্ট্রেলিয়া। আর আমেরিকা, কানাডা, এইসব দেশগুলো যে, এগুলোর অবস্থান কোথায়, নর্থ ইস্ট, মানে কি উত্তর পশ্চিম অঞ্চলে। ঠিক আছে, সেম ভাবে এই যে আমাদের ফুটবলের দেশ আর্জেন্টিনা, তারপর হচ্ছে ব্রাজিল, তারপরে হচ্ছে তোমার পেরু, চিলি, এই অঞ্চলগুলো, এগুলো পৃথিবীর কোন অঞ্চলে অবস্থিত, এই যে এদিকে হচ্ছে তোমার পশ্চিম, এদিকে হচ্ছে দক্ষিণ। তো কি হবে, ওয়েস্ট আর হচ্ছে দক্ষিণের হচ্ছে সাউথ, মানে কি দক্ষিণ পশ্চিম দিকে ব্রাজিল, তারপরে এই অঞ্চলগুলো অবস্থিত। ওকে, জাস্ট এইভাবে পড়লে শেষ, তোমাদের কনসেপ্ট শেষ। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই এবার। এই যে বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে, অলরেডি তোমাদেরকে বলে দিলাম যে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখার হচ্ছে কত, 23.5। ঠিক আছে, 23.5, এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বলা হয়, ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, আর মকর ক্রান্তিকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্সিকর্ন। ওকে, আর নিরক্ষরেখা হচ্ছে 0 ডিগ্রি রেখা, 0 থেকে 0.5 ডিগ্রি পর্যন্ত। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে নিরক্ষ। আর বিষুব রেখা মানে হচ্ছে 0 ডিগ্রি যে রেখাটা, এটাকে বলা হয় হচ্ছে বিষুব রেখা। এই জন্য তোমাদেরকে মানচিত্রটা আমি এঁকে দেখালাম। আচ্ছা, খুব দ্রুত শেষ করে দেবো, তোমরা যারা পেট ব্যাচের ক্লাসটা খুব দ্রুত শেষ করে দেবো, জানি এখন আর বেশি সময় লাগবে না, খুব অল্প সময় আছে। ওকে, আচ্ছা, আচ্ছা, আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বলো, এটার আনসারটা দ্রুত করে দাও। আচ্ছা আচ্ছা, তো দ্রুত হচ্ছে আমি, যে এটা খুবই সহজ, বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা। ঠিক আছে, আয়তনে সবচেয়ে বড় জেলা তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে চট্টগ্রাম, কিন্তু না, চট্টগ্রাম বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা না, বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম। আর আয়তনের সবচেয়ে বড় জেলা কি, রাঙামাটি জেলা। ঠিক আছে, আর যদি তোমাকে বলা হয় জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়, তাহলে তুমি ঢাকা বলবা। ওকে, বাংলাদেশের আয়তনের সবচেয়ে বড় জেলা হচ্ছে চট্টগ্রাম। এবার দেখো, বেনাপোল সীমান্ত কোন জেলায় অবস্থিত, বাংলাদেশে মোট 25টির মতো সীমান্ত আছে। ঠিক আছে, সরি, বন্দর আছে। কি আছে, বেনাপোল সীমান্ত। ঠিক আছে, বেনাপোল হচ্ছে একটা বন্দর, স্থল বন্দর, মানে বেনাপোল সীমান্ত বা বেনাপোল স্থল বন্দর। বাংলাদেশে মোট 25টির মতো স্থল বন্দর বা আরো কয়েকটা আছে। তো এই যে স্থলবন্দরগুলো, স্থলবন্দর মানে হচ্ছে মানে যেই বন্দর দিয়ে তোমার হচ্ছে বাণিজ্য করা হয়, বা হচ্ছে দেখো ভারত থেকে যখন পণ্য আমদানি রপ্তানি করা হয়, যে জায়গা দিয়ে, যে বন্দর দিয়ে করা হয়, এটাকে বলা হয় স্থলবন্দর। আর জলবন্দর কোনটা, যেমন চট্টগ্রাম জলবন্দর, মংলা জলবন্দর, এগুলো হচ্ছে জলবন্দর। তো সবগুলো জলবন্দর তোমাকে পড়া লাগবে না, জাস্ট কয়েকটা পড়া লাগবে। যেমন বেনাপোল, বেনাপোল স্থলবন্দর হচ্ছে তোমার যশোরে অবস্থিত। কোথায়, খুলনা বিভাগের যশোর জেলাতে অবস্থিত বেনাপোল
স্থলবন্দর। আর বেনাপোল স্থলবন্দর হচ্ছে সবচেয়ে বড়, কি সবচেয়ে বড় স্থলবন্দর। পাশাপাশি আরো কয়েকটা স্থলবন্দর আছে, সেটা তোমাকে পড়তে হবে। যেমন দিনাজপুরের যে স্থলবন্দর সেটার নাম হচ্ছে হিলি স্থলবন্দর, খুবই বিখ্যাত স্থলবন্দর, এটা তোমাকে পড়তে হবে। সিলেটের আরেকটা স্থলবন্দর আছে, নাম হচ্ছে তামাবিল স্থলবন্দর, তামাবিল। ওকে, জাস্ট 5-6টা স্থলবন্দর পড়বা, এর বাইরে আর স্থলবন্দর পড়া লাগবে না। তো রাজশাহীতে সরাসরি কোনো স্থলবন্দর নেই। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায়, কোথায়? চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটা স্থলবন্দর আছে, নাম হচ্ছে সোনা মসজিদ। ওকে, ওইখানে একটা বিখ্যাত মসজিদও আছে, সোনা মসজিদ। এখানে স্থলবন্দর আছে, সোনা মসজিদ স্থলবন্দর। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা তোমাদের পড়লেই চলবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নিচের কোন দেশটির আয়তন প্রায় বাংলাদেশের সমান? এই যে এখানে দেখো, বাংলাদেশ হচ্ছে আয়তনে পৃথিবীর 94তম দেশ। আয়তনে কততম দেশ? 94তম দেশ। ঠিক আছে, মিয়ানমার হচ্ছে বাংলাদেশ থেকে অনেক বড় আয়তনে, শ্রীলঙ্কা বাংলাদেশ থেকে বড়, ভুটান হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ছোট। বাংলাদেশের সমান আয়তন হচ্ছে একমাত্র কার? নেপালের আয়তন হচ্ছে তোমার 95তম দেশ আয়তনের দিক থেকে পৃথিবীর। ওকে, বাংলাদেশ হচ্ছে 94, নেপাল হচ্ছে কত? 95তম। এই প্রশ্নটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। তারপর বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? ঠিক আছে, বাংলাদেশের, আচ্ছা শামীম বলতেছে যে হিলি আমার বাসার কাছেই। সমস্যা নেই, তোমরা যারা পেট বেঁচে আছো কোনো সমস্যা নেই। তোমাদের শুভভাই দরকার পড়লে তোমাদের শুভভাইকে বলবো 1 ঘন্টা ক্লাস আরও তোমাদের বেশি নিতে। তোমাদের ক্লাস বেশি নিলে কি সমস্যা? এমনিতেই তোমাদের ভাই কিন্তু, তোমরা চাও যে ক্লাস আরো শর্ট করে নিতে, তোমাদের ভাই কিন্তু অনেক বেশি লং করে ক্লাস নেই। এখন তোমাদের অ্যাডমিশনের সময়, তোমাদের ভাইয়ারা চাচ্ছে হচ্ছে তোমাদেরকে এক্সট্রা করে টাইম দিতে। আর আমরা যখন হচ্ছে অফলাইনের ব্রাঞ্চগুলোতে ক্লাস নেই, তখন কিন্তু আমাদের টাইম দেওয়া থাকে যে 1 ঘন্টার ভিতরে ক্লাস শেষ করে দিতে হয়। দেখা যাচ্ছে মানে অফলাইনে যখন আমি অফলাইনে পরে পড়ানোর পরে কোনো সময় হচ্ছে তৃপ্তি আসে না। কারণ হচ্ছে অফলাইনে তোমার 1 ঘন্টার ক্লাসের টাইম থাকে, সেই 1 ঘন্টা থেকে হচ্ছে প্রথমে হচ্ছে একটা পরীক্ষা থেকে, এক্সাম থাকে, 15 মার্কের এক্সাম, 20 মার্কের এক্সাম থাকে, 10-15 মিনিট ওইখানেই চলে যায়। তা ক্লাসে আসার পরে বই খুলতে, খাতা খুলতে এগুলো করতে করতে আরও 10 মিনিট 5 মিনিট সময় চলে যায়। এক একজনে এক এক রকমের প্রশ্ন করে, কেউ দুষ্টমি করে, এগুলো থামাতে প্রশ্ন মানে খুব বেশি সময় চলে যায়। তারপরে ওইখানে দেখা যাচ্ছে বোর্ডে লিখে পড়াতে হয়, একটা জিনিস লিখে পড়াতে গেলে তারপরে আরও বেশি সময় ওয়েস্ট হয়ে যায়। তারপরে সপ্তাহে থাকে 3 দিন ক্লাস, যার কারণে অফলাইনে ওইভাবে পড়ানো যায় না। কিন্তু অনলাইনের ক্ষেত্রে সেই সুযোগটা তোমাদের আছে যে যতক্ষণ ইচ্ছা তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো নিতে পারি, আর তোমাদেরকে কিন্তু অনেক বেশি ইনফরমেশন দিতে পারি। তো দেখো এখানে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? শ্যামনগর হবে না, শ্যামনগর না। এটা কে বলছে? নারায়ণগঞ্জ হবে। কি হবে? নারায়ণগঞ্জ। পেট বেচের ক্লাস, এটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের পেট বেচের ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা এখন ক্লাসটা করো, এটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের পেট বেচের ক্লাসটা অন হয়ে যাবে। ওকে, দেখো বাংলাদেশের আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? নারায়ণগঞ্জ। ঠিক আছে, কি হবে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে আরো 2টা জিনিস আছে। একটা বলছে হচ্ছে নারায়ণগঞ্জকে বলা হয় হচ্ছে প্রাচ্যের ড্যান্ডি, কারণ নারায়ণগঞ্জে প্রচুর পরিমাণে কি হতো, আগে বাণিজ্য হতো। শীতলক্ষা নদীর তীরে নারায়ণগঞ্জ অবস্থিত। নারায়ণগঞ্জে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার আদমজি জুট মিল। তোমরা সবাই শুনছো, এটা হচ্ছে পাকিস্তান আমল থেকে, এটা হচ্ছে নারায়ণগঞ্জে। আর পাশাপাশি হচ্ছে শ্যামনগর, যারা বলছো, শ্যামনগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় থানা বা উপজেলা, দুইটাই হচ্ছে শ্যামনগর। শ্যামনগরের অবস্থান হচ্ছে তোমার সাতক্ষীরাতে। যারা সাতক্ষীরা চিনো বা সাতক্ষীরার আছো তারা হয়তো বা চিনবে। এই সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা বা থানা হচ্ছে এই শ্যামনগর। ঠিক আছে, আর এই শ্যামনগর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় থানা বা হচ্ছে উপজেলা। আর এই যে ওয়ারি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ছোট থানা। কি ছোট থানা? আমি চেষ্টা করছি যে একটা অপশনের মাধ্যমে তোমাদেরকে যাতে অনেকগুলো জিনিস শেখাতে পারি। ঠিক আছে, সাতক্ষীরার শ্যামনগর হচ্ছে সবচেয়ে বড় থানা, শ্যামনগর হচ্ছে সবচেয়ে বড় থানা, ওয়ারি হচ্ছে সবচেয়ে ছোট থানা। আর থানচি কি? থানচি হচ্ছে বান্দরবানের একটি থানা। বান্দরবান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা, আর থানচি হচ্ছে সবচেয়ে পূর্বের থানা। থানচি হচ্ছে সবচেয়ে পূর্বের থানা। ওকে, পূর্বের থানা। কি শিখলা? থানচি সবচেয়ে পূর্বের থানা, ওয়ারি হচ্ছে সবচেয়ে ছোট থানা, আর শ্যামনগর হচ্ছে সবচেয়ে বড় থানা, নারায়ণগঞ্জ হচ্ছে সবচেয়ে ছোট জেলা। এই একটা এমসিকিউ থেকে কতগুলো ইনফরমেশন শিখতে পারছো, দেখছো? তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। এই যে বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন জায়গায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এখন চলো, তোমাদেরকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যখন মানচিত্র দেখাইছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি উষ্ণ বা হচ্ছে সবচেয়ে বেশি গরম পড়ে হচ্ছে উত্তরাঞ্চলে। এই যে যখন আমরা বাংলাদেশের মানচিত্রটা দেখব, সবচেয়ে বেশি, এখানে এমনিতে আমি লিখলাম এই যে এই রাজশাহী অঞ্চলে, এদিকে হচ্ছে সবচেয়ে বেশি কি পড়ে? গরম পড়ে। ঠিক আছে, কারণ এদিকে হচ্ছে
আমাদের এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, আর এদিকে হচ্ছে অনেক বেশি উঁচু। কারণ কি, এই যে রংপুরের পরে এখান দিয়ে হচ্ছে আমাদের হিমালয়, ঠিক আছে, হিমালয় থাকার কারণে এই অঞ্চলগুলো হচ্ছে সমুদ্র থেকে একটু উপরে, যার কারণে গরমটা বেশি পড়ে। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে তোমার সিলেটে। সিলেটের জয়ন্তিকা নামক একটা পাহাড় আছে। কি পাহাড়? জয়ন্তিকা পাহাড়। জয়ন্তিকা জয়ন্তিকা পাহাড়ের একটা জায়গা আছে, সে জায়গার নাম হচ্ছে তোমার লাল খান। কি খান? এই যে এই লাল খান, এই লাল খান না, লাল খাল। এই লাল খালে হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে, ওইখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর পাশাপাশি সবচেয়ে বেশি খরা এই যে রাজশাহীর নাটোরে, এই যে এখানে যে নাটোর আছে না, নাটোরের একটা জায়গা আছে, দুইটা নাম কিন্তু সেম। নাটোরের হচ্ছে লালপুর। কি পুর? লালপুর। লালপুর। নাটোরের লালপুরে সবচেয়ে বেশি গরম পড়ে বা সবচেয়ে বেশি খরা হয় নাটোরের লালপুরে। রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুরে সবচেয়ে বেশি গরম পড়ে বা খরা হয়। আর হচ্ছে সিলেট বিভাগের জয়ন্তিকা পাহাড়ের লাল খালে হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ঠিক আছে, খুব সুন্দর করে ইনফরমেশনটা মনে লাগবে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই এবার। সবচেয়ে বেশি খরাপ্রবণ অঞ্চল অলরেডি তোমাদেরকে বলে দিলাম আমি, সেটা হচ্ছে তোমার এই যে নাটোর। কি হবে? নাটোর জেলার হচ্ছে লালখান, এই যে নাটোরের লালপুর আমি লিখে দিলাম যাতে তোমরা ভুলে না যাও নামটা। ওকে। আর নাটোরের কাঁচাগোল্লা কিন্তু খুবই বিখ্যাত। যারা যদি কেউ নাটোরের থাকো তারা ভাইয়ার জন্য কাঁচাগোল্লা পাঠাবা, ভাইকে মেসেজ দিবা যে ভাইয়া আপনার জন্য হচ্ছে কাঁচাগোল্লা কুরিয়ার করে পাঠাবো, আপনার ফোন নাম্বারটা দেন, আমি দিয়ে দিব। ওকে, তো নেক্সট চলো প্রশ্নতে যাই। বাংলাদেশের জলবায়ু কোন প্রকৃতির? ঠিক আছে, বাংলাদেশের জলবায়ু কি উষ্ণ? তোমরা স্বাভাবিক এখন বলবো যে ভাইয়া বাংলাদেশের জলবায়ু উষ্ণ, কারণ সারা জীবন হচ্ছে গরম থাকে। আসলে বাংলাদেশের জলবায়ু উষ্ণ না, উষ্ণ আর কি শীতল এটাও না, নাকি হচ্ছে ক্রান্তীয় মৌসুমী নাকি কোনোটি নয়। বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, তুমি হয়তোবা উত্তরটা পারো যে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী, কিন্তু ক্রান্তীয় মৌসুমী বিষয়টা কি এটা তুমি জানো না। ক্রান্তীয় মৌসুমী মানে হচ্ছে যখন বায়ুর সাথে বা ঋতু পরিবর্তনের সাথে সাথে যখন জলবায়ু পরিবর্তন হয় সেটাকে বলা হয় ক্রান্তীয় মৌসুমী। দেখো, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের দক্ষিণে কি বলতো? দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর, তাই না? আর এই যে বাংলাদেশের উত্তরে এখানে হচ্ছে হিমালয় পর্বত। উত্তরে কি? হিমালয় পর্বত। যখন বাংলাদেশের গ্রীষ্মকাল চলে, গ্রীষ্মকালের সময় বাংলাদেশে এই যে এই দিক থেকে হচ্ছে বায়ু প্রবাহিত হয়, এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশের দিকে বাতাস আসে, ঠিক আছে, দক্ষিণ এদিক থেকে হচ্ছে বাংলাদেশের বাতাস আসে, যার কারণে যখন এদিক থেকে হচ্ছে বায়ুটা আসে বাংলাদেশের দিকে, তখন এই যে বঙ্গোপসাগরে গরমের সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হয়। জলীয় বাষ্প হওয়ার কারণে এই জলীয় বাষ্প যখন এই সাগরের উপর থেকে বাংলাদেশের উপরে আসে বা বাংলাদেশের ভূখণ্ডের উপর আসে, তখন কি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। অর্থাৎ এই যে বায়ু পরিবর্তন এখানে আসতেছে তখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর যখন শীতকাল থাকে বাংলাদেশ, যেমন আর কিছুদিন পর থেকে শীতকাল হবে, যেমন তোমার এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এগুলো শীতকাল। শীতকালের সময় বাংলাদেশের এই বায়ুগুলা কোন দিক থেকে আসে? এই যে উত্তর পশ্চিম দিক থেকে, উত্তর পশ্চিম অর্থাৎ হিমালয় থেকে আসে, ঠিক আছে। যখন হিমালয় থেকে বাতাসগুলো আসে তখন কিন্তু বাংলাদেশে শীতকাল থাকে, আর যখন দক্ষিণ দিক থেকে বাতাসগুলো বাংলাদেশে আসে তখন কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল থাকে। এই যে বায়ু পরিবর্তনের কারণে যে বাংলাদেশের ঋতুগুলো পরিবর্তন হয়, এই জন্য বাংলাদেশকে বলা হয় হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অঞ্চল। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের নেই। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। ক্রান্তীয় মৌসুমী তোমরা সবাই জানতে, কিন্তু কেন বলা হয় আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, এইবার চলো, এটা তো আগে আমি বলে দিয়েছি তোমাদেরকে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। যখন তোমাদেরকে আমি দ্বীপগুলো পড়াবো তখন আরো খুব সুন্দর করে, এই যে তোমরা মনে করো যে দ্বীপ ভাইয়া বাংলাদেশে এত এত দ্বীপ, সবগুলো তোমার পড়া লাগবে না, জাস্ট স্পেসিফিক কয়েকটা দ্বীপ আছে যেগুলো পড়লে তুমি অ্যাডমিশনে ফাটা দিবে পড়া। জাস্ট কয়েকটা দ্বীপ, যেমন নিঝুম দ্বীপ, তারপর আর কয়েকটা দ্বীপ আছে, যখন তোমাদেরকে নদ নদীর ক্লাস নিব তখন ওইখানে তোমাদেরকে বিস্তারিত বলে দিব। ওকে, তো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে তোমার মহেশখালী দ্বীপ, ঠিক আছে। এই যে ছেড়া দ্বীপ, সেন্ট মার্টিন, এটা হচ্ছে সর্বদক্ষিণের সেন্ট মার্টিনেরই একটা অঞ্চলের নাম হচ্ছে তোমার ছেড়া দ্বীপ, ঠিক আছে। আর একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে তোমার মহেশখালী। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কতবার যে পরীক্ষায় আসছে, তোমরা যারা প্রশ্ন ব্যাংক পড়ছো তারা বুঝতে পারবে যে এই যে এই প্রশ্নটা কতবার বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, পেড ব্যাচের আজকে ক্লাস হবে। আচ্ছা, সোয়াচ অফ নো গ্রাউন্ড। সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে কি? মানে এমন এক, সোয়াচ অফ নো গ্রাউন্ড মানে হচ্ছে এটা ইংরেজি, মানে এমন একটা জায়গা যেটা নিচে হচ্ছে তলানি নেই, মানে মাটির নিচে, মানে অনেক সময় তোমরা কথায় কথায় বলো না যে পায়ের নিচে মাটি নেই, এটা সেম ভাবে সেম একটা কনসেপ্ট যে নিচে হচ্ছে তলানি নেই। মানে ধরো হচ্ছে এটা সমুদ্র, ঠিক আছে, এটা বঙ্গোপসাগর, হঠাৎ করে যে এমন নিচে চলে গেছে, এই বঙ্গোপসাগরে কি আছে একটা এমন একটা খাদ বা হচ্ছে কি
গর্ত, এই যে এই খাদ, এই খাদের বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা হচ্ছে কোথায়? বঙ্গোপসাগরে। ওকে, এই যে এই খাদকে বলা হয় কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড। বঙ্গোপসাগরের মধ্যে হঠাৎ করে মাঝখানে নিচে খুব একটা বড় গর্ত, এটাকে বলা হয় সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা বিশ্ববিদ্যালয়ে অনেকবার পরীক্ষাতে আসছে, মানে অনেকবার, মানে এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা। তারপর দেখো বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা, আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। সবচেয়ে পূর্ব মানে কি? মানচিত্র এইভাবে লিখবা, যদি মনে না থাকে গুলিয়ে ফেলো, মানচিত্র লিখবা। পূর্ব দিক কোনটা? যে এটা হচ্ছে তোমার পূর্ব দিক, আর পূর্ব দিকের জেলাটা মানচিত্রের এখানে মানে কি? বান্দরবান। বাংলাদেশের এদিকে হচ্ছে বান্দরবান, ঠিক আছে? এদিকে চাঁপাইনবাবগঞ্জ হওয়ার সুযোগ নেই, পঞ্চগড় হওয়ার সুযোগ নেই, কক্সবাজার হওয়ার সুযোগ নেই। যখন তোমার কনফিউশন হয় জাস্ট এভাবে একটা প্লাস একে মনে করবা এটা পূর্ব, এদিকে বাংলাদেশের কোন অঞ্চল? বান্দরবান অঞ্চল। ওকে, তো চলো নেক্সট কোয়েশনে যাই। ওকে, 26 বরিশালের পূর্ব নাম কি? বরিশালের যখন আমি নাম শুনি তখন একটা গানের কথা মনে পড়ে যায়, যে বরিশালের লঞ্চটা যাইবো বরিশাল, না কিসের সদরঘাটের লঞ্চে, মানে গানটা সঠিক আমার খেয়াল নাই। তো যাই হোক, কেমন একটা গানের কথা মনে পড়ে আর কি। তো বরিশালের পূর্ব নাম, তো এখানে আমি বলি, যখন তোমাদেরকে বিস্তারিত পড়বো পেট বেঁচে, তখন আরো সুন্দর করে যে অনেকগুলো আছে, যে বাংলাদেশের এতগুলো অঞ্চল আছে, 64টা জেলা, 64টা জেলার এই প্রাচীন নাম থেকে তো তোমার প্রশ্ন আসবে না, জাস্ট স্পেসিফিক কয়েকটা নাম থেকে প্রশ্ন আসবে। তো কোন কোনগুলো পড়া লাগবে, কোন কোনগুলো বাদ দেওয়া লাগবে, সবকিছু দেখাই দেবো তোমাদের পেট বেঁচে। ওকে, তো দেখো এখন বরিশালের পূর্ব নাম কি? চন্দ্রদ্বীপ, সুবর্ণগ্রাম, পূর্ব পুন্ড্রবর্ধন, নাকি হচ্ছে গোয়ালন্দ? কোনটা হবে? আনসারটা করো। 28-1। ওকে, সবাই কারেক্ট আনসার দিচ্ছ। আচ্ছা, আমার উদ্দেশ্য কখনই থাকে না যে তোমাদেরকে শুধুমাত্র অনেকে দেখবে এমসিকিউ পড়া শুধুমাত্র তোমাকে আনসারটা বলে দিচ্ছে। আমার উদ্দেশ্য তুমি আনসারটা তো জানবা, বাকি যে 3টা অপশন এইটা থেকে তুমি আরো 3টা এমসিকিউ শিখবা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো দেখো, বরিশালের পুরো নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। ওকে, এটা ফাইন, এটা কারেক্ট আনসার। তো এইবার চলো সুবর্ণগ্রাম, এটা কোথায়? এটা হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম। যারা হচ্ছে নারায়ণগঞ্জে আসো তারা হচ্ছে দেখতে পারবা, নারায়ণগঞ্জের পাশে এই সুবর্ণগ্রাম, সোনারগাঁও, ঠিক আছে? এটা হচ্ছে সোনারগাঁওয়ের পূর্ব নাম। পুন্ড্রবর্ধন, যারা হচ্ছে বগুড়ার আসো তারা এটা চিনবা, পুন্ড্রবর্ধন হচ্ছে মহাস্থানগড়ের পূর্ব নাম, মহাস্থানগড়। যখন তোমাদেরকে প্রাচীন জনপদ পড়াবো, এই যে এই পুন্ড্রবর্ধন বা বর্তমান মহাস্থানগড়, এটা প্রাচীন জনপদ, সবচেয়ে প্রাচীন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ, এটার নাম হচ্ছে পুন্ড্র, ঠিক আছে? প্রাচীন জনপদের সবচেয়ে প্রাচীন ছিল পুন্ড্র। বাংলাদেশে 5-6টা প্রাচীন জনপদ ছিল, মানে বংশ ছিল অনেক আগে, হাজার হাজার বছর আগে। যেমন পুন্ড্র ছিল, তারপর হচ্ছে বঙ্গ জনপদ ছিল, বঙ্গ ছিল সবচেয়ে বড়, মানে আমাদের ঢাকার অঞ্চল দিক দিয়ে বঙ্গ জনপদ ছিল। হরিকেল জনপদ ছিল, হরিকেলরা হচ্ছে তোমার পাহাড়ি দিকে বাস করতো, যেমন সিলেট আর হচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে হচ্ছে হরিকেল জনপদ বাস করতো। তারপর হচ্ছে তোমার রাঢ় আছে, রাঢ়রা হচ্ছে বর্তমানের যে খুলনার পাশে পশ্চিমবঙ্গের মালদহ, শিলাদহ যে অঞ্চলগুলো আছে সেখানে হচ্ছে রাঢ়রা বাস করতো। তখন জনপদ যখন তোমাদেরকে পড়াবো একবারে বিস্তারিত পানি পানি করে দেবো সব। তারপরে দেখো গোয়ালন্দ, গোয়ালন্দ হচ্ছে রাজবাড়ির, এই যে রাজবাড়ি, যাদের বাসা হচ্ছে ফরিদপুরে আছে তারা আশা করি এই গোয়ালন্দ ঘাট চিনবা। গোয়ালন্দ খুবই বিখ্যাত, বর্তমান নাম হচ্ছে তোমার রাজবাড়ি। তো এই যে গোয়ালন্দ ঘাট, এটা কেন তোমাকে জানতে হবে? কারণ পদ্মা আর হচ্ছে যমুনা, পদ্মা প্লাস যমুনা, ঠিক আছে? এই যে এই 2টা নদী ফরিদপুরের গোয়ালন্দ ঘাটে মিলিত হয়েছে। কোথায় মিলিত হয়েছে? পদ্মা, আর এটা হচ্ছে মিলিত হয়েছে গোয়ালন্দ ঘাটে। ওকে, যখন নদ নদী পড়াবো তখন আরো সুন্দর করে তোমাদেরকে বলে দিব। ওকে, অটো মেকানিক্স শিকার, আচ্ছা আচ্ছা, অনেকে সবাই আসো, তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগতেছে তোমরা একটু বাইকে জানিও, ঠিক আছে? তো আশা করি এই যে এই ইনফরমেশনগুলো, এখান থেকে তোমার প্রশ্ন একটা থাকবে, এটা আমার বিশ্বাস। কারণ প্রশ্নগুলো আমি তোমাদের জন্য ওইভাবে অ্যানালিসিস করে বানাই যাতে একটা প্রশ্ন যখন তোমরা শিখো, যে প্রশ্নগুলো তোমাদেরকে কষ্ট করে আমি পড়াচ্ছি যাতে এগুলো তোমার পরীক্ষাতে আসে, ঠিক আছে? তো দেখো 90 রিজ, 90 রিজ এর মানে কি? রিজ মানে হচ্ছে তোমার এই যে শিলা পাথর বা পাহাড় টাইপের আছে না, এটাকে বলা হয় হচ্ছে রিজ, ঠিক আছে? সহজ কথা তুমি মনে রাখবে হচ্ছে পাহাড় বা হচ্ছে শৈল। শৈল মানে তো বুঝবো না, মানে হচ্ছে পাহাড়। ধরো যে হঠাৎ একটা উঁচু সমান জায়গা থেকে এভাবে উঁচু উঁচু হয়ে গেছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার এই যে রিজ বলা হয়। তো 90 রিজ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু কূটনীতি একটার সাথে সম্পর্কিত না, শুধুমাত্র বঙ্গোপসাগরের সাথে। কেন এটা আমি তোমাকে একটু বলে দেই। যে বাংলাদেশের এই যে ধরো হচ্ছে এখানে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে? এখানে কি বঙ্গোপসাগর আছে,
বঙ্গোপসাগরের পাশে যে সাগরটা, এটাকে বলা হয় হচ্ছে ভারত মহাসাগর। কি মহাসাগর? ভারত মহাসাগর, ঠিক আছে? সরি, ভারত মহাসাগর না, ভারত সাগর। এই যে ভারত সাগর আর হচ্ছে বাংলাদেশ বঙ্গোপসাগর, দুইটার মাঝখানে এমন একটা উঁচু পাহাড়ের মতো আছে, ঠিক আছে? হঠাৎ করে গেছে মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পাহাড়ের মতো, মানে সমুদ্রের নিচে হচ্ছে পাহাড়ের মতো একটা জায়গা আছে, এটাকে বলা হয় 90 ইস্ট রেঞ্জ, ঠিক আছে? মানে সমুদ্রের নিচে পাহাড়ের মতো অনেক একটা উঁচু জায়গা, এটাকে বলা হয় 90। আর 90 কেন বলা হয়? এই যে তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম না যে এই যে পৃথিবীর যখন পড়াইতেছিলাম, এই যে এটাকে বলা হয় দ্রাঘিমা, সরি এটাকে বলা হয় অক্ষাংশ, লম্বালম্বি যেটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার দ্রাঘিমা অংশ। এই যে এই দ্রাঘিমা অংশের 90 ডিগ্রি রেখাতে, দ্রাঘিমা অংশের 90 ডিগ্রি রেখাতেই এই যে পাহাড়টা বা হচ্ছে শৈলটা সমুদ্রের নিচে অবস্থিত দেখে এটাকে 90 ইস্ট রিজ বলা হয়। ব্যাখ্যা পড়া লাগবে না, জাস্ট এটা বিগত বছরের প্রশ্নতে আসছিল 90 ইস্ট রিজ মানে কি বা কিসের সাথে সম্পর্কিত? বঙ্গোপসাগরের নিচে একটা বড় পাহাড়, এটা হচ্ছে 90 ইস্ট রিজ। ওকে, এতটুকু পড়লেই হচ্ছে এনাফ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে শামীম বলতেছে যে ভাইয়া অন ফায়ার। তো চলো আজকের লাস্ট কোয়েশ্চেন যেটা, ঢাকার প্রতিবাদ স্থান কোনটি? সবার আগে তোমাকে বলে দিই যে প্রতিপাদ বিষয়টা কি। ধরো এটা তো হচ্ছে গোল না, আমি গোল আপাতত কি আছে এটা দিয়ে হচ্ছে বোঝানো যায়, বা এটা দিয়ে বোঝাতে পারি তোমাকে, যে রোবিক্স কিউবটা দিয়ে, ঠিক আছে? তো রোবিক্স কিউবটা তো গোল না, ধরো এটাই গোল। এই যে এই জিনিসটা দেখো, আমি এই যে পৃথিবী তো সেম এরকম গোলাকার, তাই না? ধরো বাংলাদেশের অবস্থান এইখানে, প্রতিপাদ মানে হচ্ছে যদি আমি এদিকে একটা সুই বা হচ্ছে একটা পেরেক দিয়ে হচ্ছে ছিদ্র করি, একবারে বরাবর পিছনে যে এই দিক দিয়ে বের হবে না, মানে বরাবর পিছন যে দিক দিয়ে বের হবে, এটাকে বলা হয় হচ্ছে তোমার প্রতিপাদ স্থান, ঠিক আছে? তো পৃথিবীটা মানে বর্তমানে বাংলাদেশ থেকে বা ঢাকা রাজধানী থেকে যদি পৃথিবীটা এভাবে ছিদ্র করে পিছন দিয়ে বের করা হয়, তাহলে এটা কোন জায়গা দিয়ে বের হবে? এটা বের হবে হচ্ছে তোমার এই যে দক্ষিণ আমেরিকার মহাদেশের একটি দেশ, নাম হচ্ছে চিলি। এই যে দক্ষিণ আমেরিকা, যখন আমরা যে তোমাকে পৃথিবীর মানচিত্র পড়াবো তখন সেখানে দেখতে পারবে যে দক্ষিণ আমেরিকার একটা দেশ আছে, নাম হচ্ছে চিলি। যে এটা হচ্ছে পৃথিবীর মানচিত্রের দক্ষিণ, এটা হচ্ছে আমেরিকা। এই যে এখানে হচ্ছে কানাডা, এখানে কানাডা, এখানে হচ্ছে আমেরিকা, ঠিক আছে? আর এখানে হচ্ছে দক্ষিণ আমেরিকা, এখানে হচ্ছে তোমার ব্রাজিল, আর্জেন্টিনা, তারপর হচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে। যে এইখানে লম্বা একটা রাষ্ট্র আছে দক্ষিণ আমেরিকার, এখানে লম্বা একটা রাষ্ট্র, নাম হচ্ছে কি? চিলি। এটা হচ্ছে এই চিলি হচ্ছে ঢাকার প্রতিপাদ স্থান, ঠিক আছে? শুধুমাত্র এটাই জানলে চলবে না, তোমাকে এটাও জানতে হবে চিলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। সরু মানে কি? সবচেয়ে সরু রাষ্ট্র। সরু রাষ্ট্র মানে হচ্ছে সবচেয়ে চিকন রাষ্ট্র, মানে অনেক লম্বা আর হচ্ছে অনেক চিকন। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র হচ্ছে চিলি, ঠিক আছে? আর এই যে অস্ট্রেলিয়া হবে না, পেরু হবে না। ওকে, ভূমধ্যসাগর। আর ভূমধ্যসাগর আশা করি তোমরা যারা ওই যে তোমরা শোনো না যে ইতালিতে যে যায়, মানে এশিয়া মহাদেশের পরে এশিয়া মহাদেশ আর ইউরোপ মহাদেশকে আলাদা করেছে এই ভূমধ্যসাগরে। যে যারা জাহাজে করে বা অবৈধ উপায়ে ইটালিতে যাইতে যায় বা গেম দিয়ে যে যারা ইটালি যায়, যে সাগরটা পাড়ি দেয় এটাকে বলা হয় ভূমধ্যসাগর, ঠিক আছে? ভূমধ্যসাগরের একটা বৈশিষ্ট্য আছে, এটা একটু জেনে রাখো যে ভূমধ্যসাগর হচ্ছে তোমার শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে কোনো বৃষ্টি হয় না। যেমন বাংলাদেশের সাধারণ কালচার কি, যেমন এখন গরম, কিছুদিন আগে গরম ছিল, গরমকালে হচ্ছে বৃষ্টি হয়, তাই না? শীতকালে কখনো দেখছো বৃষ্টি হইতে? শীতকালে কিন্তু বৃষ্টি হয় না। কিন্তু এই ভূমধ্যসাগর হচ্ছে এমন এক উল্টা জিনিস, শীতকালের সময় বৃষ্টি হবে, গ্রীষ্মকালের সময় কোনো বৃষ্টি হবে না। ওকে, তো এই আজকের ক্লাসে এতটুকু পর্যন্তই ছিল, এই 30টা পর্যন্ত। আর তোমরা যারা হচ্ছে আমাদের পেড ব্যাচে যুক্ত হতে যাচ্ছ, আমাদের পেড ব্যাচ সম্পর্কে তো অলরেডি সবাই জানো যে এক ব্যাচে হচ্ছে আমাদেরকে তোমার ঢাবি, রাবি, চবি, জবি যা আছে সকল কিছুর প্রস্তুতি এই এক করছি। তারপর আরেকটা বিষয় বলে রাখি যে অন্যান্য যারা হচ্ছে পড়ায় সবাই কিন্তু ভালো পড়ায়, একটা বিষয় তারা করে না, যে আইকিউর যে বিষয়টা। যেমন তোমরা যারা হচ্ছে চট্টগ্রামে পরীক্ষা দিবে তাদের হচ্ছে আইকিউ থাকবে, যারা হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা সেখানে আইকিউ থাকবে, মানসিক দক্ষতা থেকে প্রশ্ন থাকবে। এমনকি বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2টা প্রশ্ন আইকিউ থেকে আসছে। একটা হচ্ছে ছিল একটা এই যে ইংরেজি লেটার দিয়ে দিচ্ছে যে এটার সিমিলার আরেকটা ওয়ার্ড বানাতে, এই যে আইকিউ থেকে একটা প্রশ্ন ছিল। তারপর আরেকটা প্রশ্ন ছিল আইকিউতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু। তো আমাদের এখানে কিন্তু ইংরেজি, বাংলা পাশাপাশি সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো পড়ানো হবে, আইকিউগুলো কিন্তু তোমাদেরকে পড়ানো হবে, ঠিক আছে? তো আর টিচার তো আশা করি সবাইকে মোটামুটি চিনো। আর আমাদের কোর্স ফি কত? আগে ছিল হচ্ছে তোমার 3000, কিন্তু এখন অফারে ডিসকাউন্টে কত? 1250 টাকা। তো যারা যারা হচ্ছে যুক্ত হতে চাচ্ছ সবাই পেজে মেসেজ দিতে পারো, ঠিক আছে? পেজে মেসেজ দিবো, অথবা হচ্ছে এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপে ভাইকে মেসেজ দিতে পারো, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, অথবা এই নাম্বারে হচ্ছে তুমি সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে নাম্বারে কল দিয়ে বলতে পারো যে ভাই আমাকে পেড বেচে যুক্ত করেন, আমি সেন্ড মানি করছি, তোমাকে যুক্ত করে দেওয়া হবে। ওকে, তো
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আবার পেড ব্যাচের ক্লাস শুরু করতে হবে। তো নেক্সট আবার পরবর্তীতে নতুন আরেকটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ক্লাসটা কেমন লাগছে ভাইকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।